নমস্কার। গল্পের ঝুলিতে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদের জন্য গল্পের ঝুলিতে রয়েছে বিজয়রত্ন মজুমদারের লেখা বউরানী। গল্পটি ভালো লাগলে একটা লাইক এবং কমেন্ট করে জানানোর অনুরোধ রইল। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তাহলে চলুন শুনে নেওয়া যাক আজকের গল্প। সোনাগাঁয়ের জমিদারের শ্রাদ্ধ। যথেষ্ট সমারোহ হইতেছে। স্বর্গীয় জমিদার হরকান্ত বসুর অগাধ বিষয় সম্পত্তির এবং শ্রাদ্ধের অধিকারী পুত্র নিখিলনাথ দেশের ভিক্ষুককে অকাতরে অর্থ এবং বস্ত্র দান করিয়াছেন। কেহই অস্বীকার করে নাই এত বড় একটা শ্রাদ্ধ দেখিবার সৌভাগ্য পূর্বে তাহাদের হইয়াছিল। হরকান্ত বসু জীবদ্দশায় প্রভূত অর্থশালী হইলেও মনঃসুখে দিন কাটাইতে পারেন নাই। নিখিলনাথের দুশ্চরিত্রতার কথা গ্রামের ইতর ভদ্র সকলেরই জানা ছিল। সে ক্বচিৎ গৃহে আসিত, আসিলেও 2-1 দিন থাকিয়া কলিকাতায় চলিয়া যাইত। হরকান্ত বসুর ইচ্ছা না থাকিলেও পুত্রের খরচের খাতায় সমান অঙ্কেই খরচ পড়িতে লাগিল। তাই 78 বর্ষ বয়সে যখন বুকে বেদনা এবং কাশির সূত্রপাত দেখা গেল, তখন হরকান্ত বড়ই চিন্তিত হইয়া পড়িলেন। কে তাহার মুখাগ্নি করিবে? তাহার পত্নী নিখিলকে সংবাদ পাঠাইয়াছিলেন। তাহা শুনিয়া নিরাশার মধ্যে একটুখানি আশার সঞ্চার হইয়াছিল। হয়তোবা এত বড় একটা সংবাদে সে কিছুতেই স্থির থাকিতে পারিবে না। কিন্তু সংবাদ পাঠানোর দিন হইতে 4 দিন চলিয়া গেল, তখন আর বৃদ্ধ কোনো মতেই আশা পোষণ করিতে পারিলেন না। প্রতি প্রভাতে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গেই আশার আলোক রশ্মি কম্পমান বক্ষপঞ্জরের মধ্যে পুঞ্জীভূত হইয়া উঠিত। আবার সন্ধ্যার ম্লান ধূসর ছায়াতেই তাহা মিলাইয়া যাইত। বড় দুঃখেই সৌদামিনী ভগবানের কাছে প্রার্থনা করিয়াছিলেন যে পুত্র আসিবেই। সে প্রার্থনা যখন বিফল হইল, তখন তিনি পুনরায় অন্য প্রার্থনা করিলেন। হে ভগবান, 7 জন্ম যেন বন্ধা হই। ভগবান কোন প্রার্থনাটি মঞ্জুর করিয়াছিলেন জানি না। নিখিলনাথ দার্জিলিং হইতে কলিকাতায় নিজের বাসায় ফিরিয়া যেমন পত্রপাঠ করিল, অমনি গাড়ি ডাকিতে বলিয়া দিল এবং বৃদ্ধের মহাপ্রস্থানের পূর্বদিনই বাড়ি আসিয়া হাজির হইল। হরকান্ত বসুর মৃত্যুর পর যখন সৌদামিনী পুত্রকে বুকের কাছে জড়াইয়া ধরিয়া বলিলেন, আর তো বাবা তোমায় আমি ছেড়ে দেব না, নিখিল অবিচলিত কণ্ঠে কহিয়াছিল, না মা, আর কোথাও যাব না। তাহার পর 1 মাস কাটিয়া গেছে। ব্রাহ্মণ ভোজনের দিন অপরাহ্নে প্রায় সমস্ত কাজকর্মই মিটিয়া গেছে। বাহিরের ঘরে বসিয়া নিখিলনাথ একটা কি খাতা দেখিতেছিল। নন্দ আসিয়া কহিল, মা ডাকিতেছেন। নিখিলের জননী সৌদামিনী একটি 17 বর্ষীয়া কুমারীর হাত ধরিয়া দ্বারের সন্নিকটে দাঁড়াইয়াছিলেন। নিখিল একবার মায়ের পানে, একবার এই অপরিচিতার পানে চাহিয়া চুপ করিয়া দাঁড়াইয়া রহিল। সৌদামিনী কহিলেন, একে তুই চিনিস নে নিখিল, রাজীব সরকারের মেয়ে, অভয়া। রাজীব সরকার কে নিখিল তাহা জানিত, এবং তাহার মৃত্যুর পর হইতে এই বিদুষী মহিলাই যে পিতার সমস্ত সম্পত্তির মালিক হইয়া সুচারুরূপে জমিদারি রক্ষা করিতেছেন, এমনই অনেক সংবাদ সে এই কয়দিন মধ্যেই শুনিয়াছিল। সে বলিল, তুমি যে আসবে তা আমি কখনো ভাবিনি। হঠাৎ যদি কেহ তাহাকে জিজ্ঞাসা করিত কেন ভাবে নাই, ইহা এমনই বা কি আশ্চর্য, তাহা হইলে সে বড়ই ঠকিয়া যাইত। কিন্তু অভয়া কোনো কথা বলিল না। সৌদামিনী কহিলেন, ও কি আমার তেমনি মেয়ে, রাজলক্ষ্মী মেয়ে, নইলে এত বিষয় আশয় কি পূর্বের মতো বজায় করে রাখতে পারে? না মা অভয়া, এতে লজ্জার কোনো কথা নেই। এ কথা কি শুধু আমিই বলছি? 10টা গ্রামের লোকে বলে কি না? অভয়া প্রশংসাবাদে বাধা দিয়া নিখিলকে বলিল, এখন তো আপনাকে এখানেই থাকতে হবে।
নিখিল কোনো কথা বলিবার আগেই সৌদামিনী বলিলেন, না থাকলে কি করে চলবে, এসব দেখবে শুনবে কে? নন্দর মা, যাই বাছা যাই, একটু দাঁড়া মা অভয়া, আমি আসছি বলিয়া তিনি নন্দর মার উদ্দেশ্যে গমন করিলেন। নিখিল ভাবিল এই মুহূর্তে সে বাহিরে চলিয়া যাইবে, কিন্তু তাহার হইল না। অভয়া জিজ্ঞাসা করিল, আপনি এতদিন কলিকাতায় থাকতেন, পড়তেন বুঝি? নিখিল হাসিল, বলিল, হ্যাঁ, 5 বার এন্ট্রান্স দিয়েছি, এবছরও দিতুম, তা সরস্বতীর বরাতে নেই বলিয়া সে হাসিল। অভয়াও হাসিল, বলিল, এতবারেও পাশ হলেন না? নিখিল আবার হাসিল, বলিল, হওয়াটা যদি আমার ইচ্ছার উপরেই নির্ভর করত, সত্যি বলছি তোমাকে, একবারের বেশি 2 বার হতে দিতুম না। দেখা গেল সেটা সম্পূর্ণই নির্ভর করে অন্য অনেক লোকের হাতে। একটু থামিয়া আবার হাসিতে হাসিতে বলিল, দেখো, কতকগুলো লোক থাকে কেবল পাসই করে, ফেল করে না, আর কতকগুলো লোক আছে ঠিক তার উল্টো। 2 দলেরই দুর্ভাগ্য কিন্তু সমান। অভয়া আশ্চর্য হইয়া বলিল, দুর্ভাগ্য? নিখিল হাসি মুখে বলিল, নিশ্চয়ই। দেখো, যারা পাশ করছে তারা ফেল করার এক্সপিরিয়েন্স, বাংলায় কি বলে চাই, অভিজ্ঞতা, বড্ড বড় কথা হলো, তা হোক গে, অভিজ্ঞতা থেকে বঞ্চিত। আবার পাশ করার যে বলুন, আমি বুঝতে পারছি। নিখিল হাঁ করিয়া চাহিয়া রহিল। অভয়া অবনত মুখে কহিল, আমি এন্ট্রান্স দিয়েছিলাম। পাশ হয়েছিলে নিশ্চয়ই? হ্যাঁ বলিয়া সে মাথাটা আরও নিচু করিল। বাহ, চমৎকার বলিয়া নিখিল প্রশংসমান দৃষ্টিতে তাহার পানে চাহিল। মেয়েটি মুখ তুলিতেই নিখিলের হাসি মুখ দেখিয়া সেও অকারণে হাসিয়া ফেলিল। সৌদামিনী আসিয়া বলিলেন, এসো মা লক্ষ্মী, তোমাকে পালকিতে দিয়ে আসি। শুভ্র 2 হস্তে নিখিলনাথকে নমস্কার করিয়া অভয়া ঘর হইতে বাহির হইয়া গেল। তৎক্ষণাৎ অন্য দ্বার দিয়া নিখিলনাথ বাহিরে গিয়া একটা চুরুটে অগ্নিসংযোগ করিয়া দিল। অভয়া যেন সৌদামিনীকে বিহবল করিয়া দিয়াছিল। এত রূপ, এত ধনৈশ্বর্য সত্ত্বেও মেয়েটির মনে যে একটুও তম নাই, তাহা কত প্রকারেই না তিনি প্রকাশ করিয়াছেন। শুধু তাহাই নয়, সেই অসামান্যা সুন্দরী পিতৃপরিত্যক্ত সুবিশাল জমিদারি কেমন সুচারুরূপে রক্ষা করিতেছে, এটা ভাবিতেও সৌদামিনী আত্মহারা হইতেন। এইখানে পূর্ব ইতিহাস একটু না বলিলে চলিতেছে না। প্রায় 2 বৎসর পূর্বে রাজীব সরকারের পত্নী বিয়োগের সময় মেয়েটিকে লইয়া একটু গলে পড়িতে হইয়াছিল। বাজিতপুরের ব্রাহ্মণ সজ্জনগণ 15 বর্ষীয়া অবিবাহিতা কুমারীর মাতার শ্রাদ্ধে উপস্থিত হইতে একেবারেই নারাজ হইয়াছিলেন। তখন সৌদামিনী রাজীব সরকারের গৃহে মধ্যাহ্নভোজন করিয়া আসায় ব্রাহ্মণ সজ্জনগণ বড়ই বিব্রত হইয়া পড়িয়াছিলেন। পাশাপাশি 2খানি গ্রামের 2টি ধনী জমিদারকে চটাইয়া রাখা সজ্জনগণ যুক্তিযুক্ত বিবেচনা করিলেন না। তাহারা রাজীব সরকারের গৃহে পাতা পাতিবার ইচ্ছা প্রকাশ করিয়াছিলেন, কিন্তু রাজীব অনর্থক কতকগুলো অকাল কুষ্মাণ্ড ভোজন করাইতে রাজি হইলেন না। সজ্জনগণ বড়ই হতাশ হইলেন এবং তাহারই ফলে 6 মাসের মধ্যেই রাজীব চক্ষু বুজিলেন। সৌদামিনী পিতৃমাতৃহারা বালিকার নিকটে মধ্যাহ্নকাল অতিবাহিত করিয়া অপরাহ্নে গৃহে ফিরিয়া আসিতেন। ইহাতেও যে পূর্বোল্লিখিত সজ্জনগণ সন্তুষ্ট ছিলেন তাহা নয়, কিন্তু হরকান্ত বসুর কার্যের উপরে কথা কহিবে এত বড় দুঃসাহস সে অঞ্চলে কাহারও ছিল না। সেই 2 বৎসর আগেকার দেখা মেয়েটি যে তাহার এত প্রিয় হইয়া উঠিবে, কোনোদিনই তিনি তাহা ভাবেন নাই। কর্তব্যের খাতিরে মাতৃহারা বালিকাকে সান্ত্বনা দিতে বক্ষে তুলিয়া লইয়াছিলেন। আজও বারবার সৌদামিনীর ইচ্ছা হইতেছিল অভয়াকে কোলে তুলিয়া লন, অভয়াকে আপনার করিয়া লইতে যেন তাহার সমস্ত হৃদয়খানি হাহা করিতেছিল। পরদিন সকালেই
রাশিকৃত শাকসবজি, মৎস্য, মিষ্টান্ন লইয়া 10-12 জন লোক সোনাগাঁয়ের জমিদার গৃহিণীর সম্মুখীন হইল। আনন্দে অধীর হইয়া নিখিলকে ডাকিয়া বলিতে লাগিলেন, জমিদারের মেয়ে বটে, নইলে এমন নজর হয়? যাকে বলে মেয়ে, সে কি কোথায় কিছু খুঁত রাখবার মেয়ে? কাল নন্দর মা পালকি দরজা খুলে দিয়েছিল, হাতে অমনি 2 টাকা। যাও বাছা, তোমরা একটু বিশ্রাম করোগে, জল টল খেয়ে তবে যাবে। আগন্তুকদের মধ্যে একজন অগ্রসর হইয়া বলিল, আর এই ধুতি চাদর জুতো মা ঠাকরুন, বলিয়া একখানি পশমের খুঞ্জে পোষ ঢাকা সমেত নামাইয়া রাখিল। নন্দর মা ঢাকা খুলিতেই একখানি সূক্ষ্ম লালপাড় ধুতি ও কোঁচানো চাদর, একজোড়া পশমের ফুলতোলা জুতো দেখা গেল। দেখছিস নন্দর মা, মেয়ের আমার কত বিবেচনা দেখ। আজ নিয়মভঙ্গ, নিখিল আমার জুতো পরবে, এটি পর্যন্ত সে মনে করে রেখেছে। বলিয়া হর্ষোৎফুল্ল নয়নে নিখিলের পানে চাহিলেন। নিখিলও কতকটা আশ্চর্য হইয়া গিয়াছিল। বাহিরের ছাদে শীতের রৌদ্রে পিঠ রাখিয়া সেই কথাটাই ভাবিতে লাগিল। তাহার সমস্ত চিত্তই যেন উন্মুখ হইয়া কল্লকার সেই তরুণীর চিন্তাতেই মগ্ন হইতে চাহিল। অসহ্য গোলমালের মধ্যে সারা দিনমান কাটাইয়া যখন সে একটু বেড়াইবার জন্য বাহিরে আসিয়া দাঁড়াইল, তখন তাহার অজ্ঞাতে তাহার চরণদ্বয় যে পথে তাহাকে চালাইবার উপক্রম করিল, তাহা বুঝিবা মাত্র লজ্জায় রাঙা হইয়া সে ফিরিয়া আসিল। অভয়া কোনো মতেই নিজেকে সান্ত্বনা দিতে পারিল না। ইহা কেমন করিয়া সম্ভব হইতে পারে? প্রথম সাক্ষাতেই নিখিলনাথ তাহার সহিত যেরূপভাবে আলাপ করিয়াছে, অভয়া কতকটা আপনাকে অপদস্থ মনে করিতেছিল। অথচ এটুকুও সে না ভাবিয়া পারিতেছিল না যে নিখিল ইচ্ছা করিয়া তাহাকে অপমান করিতে তুমি বলে নাই। তবে তাহার শিক্ষার যে প্রচুর অভাব আছে, ইহা সে স্থির বুঝিয়াছিল। যাহারা সোনাগাঁ হইতে ফিরিল, শতমুখে সেখানকার প্রশংসা করিতেছিল। তাহাদের সম্মুখে আসিতেই সে শুনিল, গিন্নি নিজে বসে থেকে খাওয়ালেন, একটু কিছু ফেলবার নেই। খা বাছা খা, তোরা ভালো করে খা, না তিরপ্ত হলে আমার ছেলের অকল্যাণ হবে। হ্যাঁ রে, জিনিসপত্র দেখে কি বললেন? ও মা, সুখ্যাতি আর ধরে না, অভয়া আমার রাজলক্ষ্মী মেয়ে ইত্যাদি। বাবু বাবু কিছু বললেন না? তিনি বড় গম্ভীর লোক দেখনু। কিছু বললেন না? না, শুধু একবার বাড়ির ভেতর এসেছিলেন, মাকে বললেন, মা অভয়ার লোকজনকে বিদায় করতে সরকার মশাইকে বলে দিয়েছি। এইটুকু শুনিয়াই অভয়া সেখান হইতে চলিয়া গেল। নিখিল যে আজও সকলের সমক্ষে তাহাকে অভয়া বলিয়া সম্বোধন করিয়াছে, ইহার জন্য একদিকে তাহার আনন্দের সীমা রহিল না, আবার সেই সম্মানটুকুর আঘাতের দুঃখও তাহার কম হইল না। সমস্ত দিন কাজকর্মের মধ্যে ব্যস্ত থাকিয়া অভয়ার বারবার এই ক্ষুদ্র আঘাত এবং পুলকের ভাবটুকু স্মরণ হইতে লাগিল। সন্ধ্যার কিছু পূর্বে ছাদে উঠিতেই সোনাগাঁয়ের খালের উপর একখানি ক্ষুদ্র তরণী দেখিয়া সে বিস্মিত হইয়া গেল। একে তো সে খালে কোনোদিনই নৌকা চলিত না, তাহার উপর কয়েকজন ভদ্র বেশধারী যুবক দেখিয়া সতই তাহার মনে হইল এ নিখিলনাথের দল। সোনাগাঁয়ের পশ্চিম প্রান্তে ভাগীরথী হইতে খাদ কাটিয়া চাষের সুবিধার জন্য স্বর্গীয় জমিদার হরকান্ত বসু এই খাল কাটিয়া দিয়াছিলেন। খালটি সোনাগাঁ বেষ্টন করিয়া পুনরায় গঙ্গায় মিলিত হইয়াছিল, কাজেই বৎসরের সমস্ত সময়ই ইহাতে প্রচুর জল থাকিত। আজ হঠাৎ সেই খালে নৌকা চলিতে দেখিয়া অভয়া বিস্মিত হইয়াছিল। তাহার অট্টালিকার নিম্নদিক দিয়াই খাল প্রবাহিত। প্রশ্ন করিয়া জানিল, সোনাগাঁর জমিদারেরই দল বটে। এই ক্ষুদ্র খালে নৌকারোহণে কি আনন্দ লাভ করা যাইতে পারে, সেই কিছুতেই তাহা ভাবিয়া পাইল না। অল্প দূরে ভাগীরথী প্রবাহিতা, জলভ্রমণের পক্ষে সে তো অত্যুত্তম স্থান। কিন্তু একটা কথা মনে আসিতেই সে চমকিত হইয়া উঠিল। অস্তগামী সূর্যের লাল রশ্মি তাহার মুখখানা একেবারে রাঙা করিয়া দিল।
প্রভাতে সে নিজের ঘরে বসিয়াছিল। ভৃত্য সংবাদ দিল, একটি বাবু এসেছেন, বলছেন আপনার সঙ্গে দেখা করবেন। কি একটা অজানা শঙ্কায় শঙ্কিত হইয়া অভয়া বলিল, রমেশবাবুকে খবর দিয়েছিলি? তিনি বললেন আপনার সঙ্গে দেখা করবেন। তা হোক, তুই রমেশবাবুকে ডেকে দে। ভৃত্য প্রস্থানোদ্যত হইলে সে জিজ্ঞাসা করিল, হ্যাঁ রে, কীরকম বাবু? ভৃত্য বলিল, মস্ত লম্বা চওড়া, খুব ফর্সা, মাথা ন্যাড়া। এই পর্যন্ত শুনিয়াই অভয়া আসন ছাড়িয়া উঠিল, বলিল, বাবুকে বসবার ঘরে এনে বসা, আমি যাচ্ছি। এই মণ্ডিত মস্তক গৌরবর্ণ দীর্ঘায়তন পুরুষ যে নিখিলনাথ ছাড়া কেহই হইতে পারে না, ইহা অভয়া বিশেষ করিয়া বুঝিল। তাড়াতাড়ি বেশের সামান্য পারিপাট্য সাধন করিয়া বসিবার ঘরে চলিল। আগন্তুক দ্বারের দিকে পশ্চাৎ করিয়া একখানি ছবি দেখিতেছিল। অভয়া শিহরিয়া উঠিল, নিখিলিত। ঘরে ঢুকিতেই আগন্তুক ফিরিয়া দাঁড়াইল। অভয়া নমস্কার করিতেই হাসিয়া বলিল, আমি তোমাকে ধন্যবাদ দিতে এসেছি। অভয়া কিছু বলিল না। নিখিল তাহার হস্তস্থিত চাবুকটি টেবিলের উপর ফেলিয়া কহিল, তুমি কি ব্যস্ত ছিলে? অভয়া বলিল, না। নিখিল বলিল, আমিও তো তাই ভাবি, সকালবেলাটা কারো ব্যস্ত থাকা ভারী অন্যায়। যখন আমি স্কুলে পড়তুম, সকালবেলাটা রাস্তায় ঘুরে ঘুরে কাটাতাম, ভারী ভালো লাগতো আমার। যারা বই খুলে ঘরর ঘরর করে। বলিয়া সে উচ্চ হাস্য করিল। অভয়া হাসিল, কিন্তু কথা কহিল না। নিখিল বলিল, তুমি হয়তো ভাবছ এই জন্যেই 5 বারেও আমি এন্ট্রান্স পাশ করতে পারিনি। অভয়া লজ্জিত হইয়া বলিল, না না, তা আমি মনে করিনি। নিখিল কহিল, করনি? আশ্চর্য। সে পুনরায় হাসিল। অভয়া বলিল, আপনি চাটা খাবেন কি? ও জিনিসটাই কখনোই আমার অরুচি নেই। ঘণ্টা বাজাইবা মাত্র ভৃত্য উপস্থিত হইলে তাহাকে চা আনিতে বলিতেই নিখিল বলিল, তুমি খাবে না? সে হবে না, যদিও আমি অতিথি, তবুও। তাহার কথা শেষ হইবার পূর্বেই অভয়া ভৃত্যকে 2 পেয়ালা আনিতে বলিয়া দিল। অভয়া জিজ্ঞাসা করিল, আপনার এসব কেমন লাগছে? নিখিল হাসিয়া কহিল, 5 বারের বারেও এন্ট্রান্স পরীক্ষার প্রতি আমার তেমন শ্রদ্ধা অশ্রদ্ধা কিছুই ছিল না। অভয়া বলিল, কেন আপনি বারবার ওইটারই উল্লেখ করেন বলুন তো? আবার সেই হাসি। অভয়ার মনে হইতে লাগিল, লোকটি কি হাসিতেই সৃষ্টি হইয়াছে। নিখিল বলিল, আহা, আমার যেটা বিশেষত্ব সেটা আমি প্রকাশ করব না। অভয়া বলিল, সামান্য দিনের ভেতর আপনার যেরকম সুনাম রটেছে, আমি নিশ্চয়ই বলতে পারি আপনি। বাধা দিয়া নিখিল কহিল, সুনাম রটেছে? কি, আমি মদ খাই, মাতাল প্রভৃতি? অভয়া আরক্ত মুখে চুপ করিয়া রহিল। ক্রোধে বিরক্তিতে তাহার যেন কণ্ঠ রুদ্ধ হইয়া গিয়াছে। নিখিল হাসিয়া বলিল, তুমি রাগ করলে? বাস্তবিক আমার অন্যায় হয়েছে, এমন করে কথাটা আমি বলতে চাইনি, কিন্তু এ ত্রুটি ক্ষমা করাই উচিত। জানোই তো, আমার শিক্ষার দৌড় ওই 5 বার। বলিতে বলিতে সে হাসিয়া ফেলিল। অভয়াকে নীরব দেখিয়া নিখিল বলিতে লাগিল, দেখো, মানুষের দোষ ত্রুটি যদি খুঁজে বেড়ানো যায়, তার সংখ্যা থাকে না। আরও একটা কথা, কখনো আমার কোনো কথা আমি কারো কাছে গোপন রাখতে পারিনি। তুমি যেমন বললে সুনাম রটেছে, আমার মনে পড়ে গেল আমি যে একটু আধটু মদ খাই, সেইটাই হয়তো তোমার কানে গেছে, তুমি বিরক্ত হয়েছ। কথাটা কানে যাইতেই অভয়ার কর্ণমূল লাল হইয়া উঠিল। সে ভাবিল, বলি, ইহাতে আমার বিরক্তির কারণ কি থাকতে পারে? কিন্তু বলিল না। চায়ের পেয়ালায় চুমুক দিতে দিতে নিখিল বলিল, তুমি রাগ করো না অভয়া। বলিয়া নিবিষ্ট চিত্তে চা পান করিতে লাগিল। শেষ করিয়া বলিল, একবার আমাকে বাইরে যেতে হচ্ছে,
আমি শুনেছি মহিলার সম্মুখে ধূমপান করাটা নাকি ভারী অভদ্রতা। তুমি একটু বসো, আমি এখনই আসছি। বলিয়া সে হাসিয়া উঠিল। অভয়ের মুখ উজ্জ্বল হইয়া উঠিল। কহিল, তাতে কিছু দোষ নেই, আপনি এখানেই বসে খান। নিখিল হাসিল, চুরুটটি ধরাইয়া বলিল, দেখো, কোনটা ন্যায় কোনটা অন্যায় আমাকে বলে দিলে আমি চমৎকার গুছিয়ে চলতে পারি, এক তিল এদিক ওদিক হয় না। অন্য কথা প্রসঙ্গে কহিল, দেখো, জমিদারি করা আমার দ্বারা বেশি দিন হয়ে উঠবে না। ব্যগ্র হইয়া অভয়া বলিল, কেন? এরই মধ্যে আমার বাবার আমলের নায়েবমশাই ব্যস্ত হয়ে পড়েছেন। কেউ এসে কেঁদে পড়লেই খাজনা খালাস, দোষমাপ। আমার মাও ঠিক তাই। নায়েবমশাই বলেন বাবা এরকম ছিলেন না বলেই জমিদারি বাড়িয়ে গেছেন, বই কমাননি। আমার হাতে কমবে বই বাড়বে না। কিন্তু কি করি বলো, আমি পারি না। বলিয়া আবার হাস্য করিল। একটুখানি বিরক্তি যাহা অভয়ার মনের মধ্যে খোঁচার মতো উঠিয়াছিল, এই কথায় তাহা একেবারেই দূরীভূত হইয়া গেল। সে বলিল, আমিও তাই শুনেছি। কথার পা আছে দেখছি। বলিয়া নিখিল সোজা হইয়া দাঁড়াইল। বলিল, চললুম, অনেক বিরক্ত করলুম, কিছু মনে করো না। অভয়ের মন বলিল, এমনতর বিরক্তি তাহার কাছে চিরদিন প্রার্থনীয়। আস্তে আস্তে নমস্কার করিয়া বলিল, আপনি ঘোড়া এসেছেন বুঝি? হ্যাঁ। বলিয়া নিখিল বাহির হইয়া গেল। অশ্বপদ শব্দে চমকিত হইয়া অভয়া জানালার কাছে দাঁড়াইল। বারবার করিয়া নিখিলের হাসিটাই তাহার মনে হইতে লাগিল, এবং স্বপ্নাবিষ্টের মতো এই কথাটাই মনে হইতে লাগিল, লেখাপড়ার গর্ব না থাকিলেও সারল্যের গর্ব উহার যথেষ্ট আছে। বাজিতপুর হইতে ফিরিবার পথে একটা স্থানে অসংখ্য জনসংঘ দেখিয়া নিখিল ঘোড়া হইতে নামিয়া পড়িল। ঘোড়ার লাগাম ধরিয়া ভিড়ের নিকটে আসিয়া বুঝিল হাট বসিয়াছে। ইহা সোনাগাঁয়ের হাট, সপ্তাহে 2 দিন বসে। আশেপাশের 20-25খানা গ্রামের দ্রব্যাদি এখানে ক্রয় বিক্রয় হইয়া থাকে। যে ঘটনাটি প্রথমেই তাহার দৃষ্টি আকর্ষণ করিল তাহা এই, একটি গৌরবর্ণ শীর্ণকায় বালিকা কয়েকটা পাকা পেঁপে বেচিতে আনিয়াছিল। জমিদার তরফের পাইক তাহার মধ্যে ভালো 2টি বাছিয়া তোলা তুলিয়া লইয়াছে। বালিকা ক্রন্দন করিতেছে। জমিদার তরফের লোক সমস্ত বিক্রেতার নিকট হইতেই তোলা তুলিতেছিল। বালিকার আপত্তি নেহাত ফাঁকি দিবার উদ্দেশ্য বুঝিয়া প্রথমে একটা লইয়াছিল, শেষে 2টা তুলিয়া লইল। বালিকা কাঁদিয়া বলিতেছিল, মোর বাবা জ্বরে পড়েছে, মা তাই ফলকটা বেচে ডাক্তারের ওষুধ আনতে বলেছিল, ইত্যাদি। অবশিষ্ট 3-4টা ফল বিক্রয় হইতেই সে ছল ছল নেত্রে পেতেটি বগলে তুলিয়া লইয়া বাজার হইতে বাহির হইয়া গেল। নিখিল ভিড়ের মধ্যেই ঘোড়ায় চড়িয়া বসিল। প্রথম মুহূর্তে কাহারও পা কাহারও পিঠে আঘাত করিয়া অগ্রসর হইতে লাগিল। তাহার এই দুঃসাহসিকতায় জনগণ মধ্যে আন্দোলন উপস্থিত হইল। হঠাৎ জমিদারের পাইক আভূমি প্রণাম করিতেই অশ্বারোহী যে কেষ্টবিষ্টুর কেহ, এ ধারণা সকলেরই কম বেশি হইয়া গেল। অশ্বারোহী হাট পার হইয়া গেলে লোকে যখন শুনিল সেই সোনাগাঁয়ের নূতন জমিদার, তখন জ্বলন্ত আগুনের উপর ছলাৎ করিয়া জল ঢালিয়া দিলে যেমন হুঁশ করিয়া শব্দ হইয়া সব নিঃশেষ হইয়া যায়, তেমনি আন্দোলনটা একেবারেই লোকের গলার মধ্যে জমাট বাঁধিয়া গেল। বালিকার নিকটে উপস্থিত হইয়া সে জিজ্ঞাসিল, জমিদারের লোক তোমার পেঁপে কেড়ে নিয়েছে? সে কাঁদিতে কাঁদিতে কহিল, হ্যাঁ গো, 2টো, সবচেয়ে ভালো 2টো আমার। নিখিল বলিল, বেচলে সে 2টোর কত দাম হতো? 2-3 গন্ডা পয়সা তো হতো। আমরা তোলা ফি হাটেই দিই গো। এবার আমার বাবার অসুখ, আর পোড়ার মুখো জমিদারের নোক। আমি সেই পোড়ার মুখো জমিদার। এই নাও তোমার পেঁপে 2টির দাম। সে ফ্যাল ফ্যাল নেত্রে চাহিয়া রহিল, না পাতিল হাত, না বলিল কথা। নিখিল বালিকার হাতটি তুলিয়া ধরিয়া টাকাটি গুঁজিয়া দিয়া একটু হাসিয়া বলিল,
জমিদারকে গাল দিও না, কেউ শুনলে ধরে নিয়ে যাবে, বলিয়া ঘোড়া ছুটাইয়া দিল। বালিকা সেইখানে বসিয়া জমিদারের পাইক এবং তাহার মনিবকে একসঙ্গে বহুবিধ প্রিয় সম্ভাষণ করিয়া গৃহে চলিয়া গেল। সেই দিনই অপরাহ্নে পথে ঘাটে জমিদার স্বাক্ষরিত প্ল্যাকার্ড গ্রামের চতুর্দিকে এবং হাটের গাছে গাছে ঝুলিতে লাগিল। আগামী হাট হইতে তোলা বন্ধ হইয়া যাইবে। মা বলিলেন, হ্যাঁ রে নিখিল, এ যে জমিদারের মান, এ কি বন্ধ হয়? ছেলে হাসিয়া বলিল, একটুখানি পুচকে মেয়ে পোড়ার মুখো জমিদারের কেমন মান রাখতে রাখতে বাড়ি যাচ্ছে, সকালে যদি দেখতে মা। মা কিন্তু বুঝিলেন না, বলিলেন, সংসারের একটা মস্ত ক্ষতি হইবার সম্ভাবনা। ছেলে তাহা পূরণ করিবার ভার লইল। পরদিন ঢোল বাজাইয়া জমিদারের আদেশ জারি হইল। 1 ছটাক জমিও যে করে, বছরে 2 বার তাকে জমিদারের খালধারে চড়ায় বেগারে লাঙল চষিয়া দিতে হইবে। প্রজারা নায়েব গোমস্তার নিকট যে সংবাদ শুনিল, তাহার চুম্বুক এই, জমিদার প্রজার ক্ষতি হয় বুঝে তোলা নেওয়া বন্ধ করেছেন। তাতে প্রজাদের যেমন সুবিধে হয়েছে, জমিদারের তেমনই জিনিসগুলোর অভাব হয়েছে। তাই তিনি খালের 2 ধারে সমস্ত রকম ফসলের চাষ করবেন। তার সমস্ত প্রজা সুবিধা মতো 2 দিন করে চাষ দিয়ে যাবে, এর নড়চড় হতে পারবে না। নূতন জমিদারের নাম করিতেই লোকের মনে যে একটা মহা ভীতির সঞ্চার হইয়াছিল, ক্রমশ তাহা লুপ্ত হইল। যাহারা শুনিয়াছিল সে মাতাল এবং অত্যাচারী, তাহারা নিঃশ্বাস ফেলিয়া বাঁচিল। গ্রামের নেত্য সাহা কলিকাতা হইতে 2টা বিলাতি কেশ লোকের মাথায় চাপাইয়া জমিদার বাটিতে পৌঁছাইয়া দিয়াছে। ইহাও যেমন পথে ঘাটে সকলের কানেই গিয়াছিল, হাতকাটা নারায়ণ মণ্ডলের মেয়েটির প্রতি স্বয়ং জমিদারের ব্যবহারটাও তেমনই তাদের গোচর হইয়াছিল। দেশের চারিদিকে একটা সভয় সশ্রদ্ধ ভাব জাগিয়া উঠিয়াছিল। আসলে জমিদারটির কিন্তু কোনো দিকেই খেয়াল ছিল না। সকালে বৈকালে প্রত্যহ নিয়মিত খালের ধারে ঘুরিয়া বেড়ায়, চাষবাস দেখে, সন্ধ্যার পর 4 জনে মিলিয়া তাস খেলে, 2-4টে সোডার বোতলও সে সময় যে না ফাটে, এ কথাও বলা যায় না। এমনি করিয়া দিন কাটে। যাহাকে লইয়া একটা বিষম সাড়া পড়িয়া গেছে, সে বাস্তবিক নির্বিকার। একদিন প্রভাতে উঠিয়া শুনিল, একটা খুনি মোকদ্দমার তদন্তে জেলার ম্যাজিস্ট্রেট এবং পুলিশ সাহেব বাজিতপুরে আসিতেছেন। শুনিয়াই সে বাহির হইয়া পড়িল। অভয়ের বাটি পৌঁছিয়া শুনিল সে দ্বিতলে আছে। এ সময় সে সকলের সহিত সাক্ষাৎ করিয়া থাকে। বাহির হইতে শুনিল অভয়া কাহার সহিত কথা কহিতেছে। আসতে পারি কি? বাহির হইতেই এই প্রশ্ন করিয়া নিখিল হাতের ছড়িটা দেওয়ালে ঠুকিতে লাগিল। এই শব্দেই অভয়ার অন্তঃস্থল ফুলিয়া উঠিল। সে বাহিরের দিকে চাহিতেই রমেশবাবু আসন ছাড়িয়া জিজ্ঞাসিলেন, কে? ঘরের মধ্যে পা ফেলিয়া নিখিল সহাস্যে কহিল, আমি। আসুন, বলিয়া অভয়া উঠিয়া দাঁড়াইল। আপনাকে কখনো দেখেছি বলে। অভয়া নিখিলকে লক্ষ্য করিয়াই বলিল, হঠাৎ যে এত সৌভাগ্য হবে। নিখিল হাসিয়া বলিল, শুনলুম রাজা তোমার অতিথি। তুমি ছেলে মানুষ, রাজ অতিথির ভার বহন করতে একা যদি না পারো, তাই এলো। তাহার কণ্ঠস্বরের মধ্যে অনেকখানি অভয়ের সাড়া পাইয়া অভয়া গাঢ় স্বরেই বলিল, আমি তো ভেবেই পাচ্ছিলুম না যে কেমন করে এ ভার নামাবো। আমার মাসতুতো ভাই এই রমেশবাবু, ইনি বলছিলেন সাহেবদের ক্যাম্পে ভেট পাঠিয়ে দিলেই হবে। কিন্তু আমার তো ভয় হয় রাজপুরুষেরা পাছে সেটাকে আমাদের উপেক্ষা বলেই মনে করেন। নিখিল বলিল, তোমার সন্দেহই ঠিক। হাসিয়া আবার বলিল, রাজার জাত, যতটা সম্ভব খাতির যত্ন করা দরকার, তা আমার উপরেই সে ভার দাও। তাহার ভার বহন করিবার ক্ষমতায় অভয়ার অসীম বিশ্বাস ছিল। বলিলেন, বাঁচালেন আপনি নিখিলবাবু। আগন্তুকের পরিচয়ের আভাস পাইয়াই রমেশবাবু বলিয়া উঠিলেন, আপনি কেন তাদের সোনাগায়ে ইনভাইট করুন না।
নিখিল উচ্চহাস্য করিয়া উঠিল, বলিল, এই দেখুন আপনার কতখানি ভুল। যেচে সৌহার্দ্য করতে নেই, বিশেষ ও জাতের সঙ্গে। হয়ে যায় নাচার, তারা যদি সোনাগাঁয়ে আসতেন আমাকে সবই করতে হতো। রমেশবাবুর প্রথম ইচ্ছা ছিল যে সাহেবদের নিমন্ত্রণ করিয়া আনিবে, কিন্তু নানান দিক ভাবিয়া নানান ত্রুটির ভয়ে সেই ইচ্ছা ত্যাগ করিয়াছিলেন। খরচের দিকটাও যে না ভাবিয়াছিলেন তাহা নয়, এখন সেই কথাই তুলিলেন। তাহাতে অভয়া বাধা দিল। নিখিল ঘড়ির দিকে দৃষ্টি রাখিয়া জিজ্ঞাসিল, তারা কখন পৌঁছিবেন? বৈকালে। বেশ, আমি প্রস্তুত হয়েই আসব। এখন চললুম, বেলা অনেক হয়েছে। বলিয়া সে বাহির হইয়া পড়িল। অভয়ের ইচ্ছা হইল তাহাকে আরও দুটো কথা বলে, কিন্তু পারিল না। রমেশবাবু যথেষ্ট বিরক্ত হইয়াছিলেন, বলিলেন, একটা কেলেঙ্কারি না করে ছাড়বে না দেখছি। অভয়া বিস্মিতের মতো কহিল, কেলেঙ্কারি হবে কেন? রমেশবাবু কহিলেন, কেন তা দেখে নিও। ওই মাতালটার কথায় তুমি যেমন ভিজে গেলে, আমার কিন্তু কোনো দোষ নেই, তা আগে থেকেই বলে রাখছি। অভয়া বলিল, কিছু ভাবতে হবে না রমেশদা, ওকে আমি জানি, যথেষ্ট শক্তি না থাকলে উনি ভার নিতেন না। রমেশবাবু বলিলেন, জানি গো জানি, বাপের পয়সা থাকলেই হয় না। সাহেবদের যে অভ্যর্থনা করবেন উনি, বিদ্যা তো আমার অজানা নেই। বারাস্টেক এন্ট্রান্স ফেল করে দেশে এসে জমিদার হয়ে পড়েছেন। অভয়া কোনো উত্তর করিল না। নিখিলকে বিশ্বাস করিয়া এবং তাহার দ্বারা ঠকিলেও কখনো কোনো সময় যে তাহার কোনো ক্ষতি হইতে পারিবে না, এই কথাটাই সে স্নানঘরে ঢুকিয়া ভাবিতে লাগিল। রমেশবাবু অপরাহ্নের পূর্বেই কার্যব্যাপদেশে প্রস্থান করিয়াছিলেন। অভয়া তাহার আচরণে যথেষ্ট বিরক্ত হইলেও উৎকণ্ঠিত হয় নাই। সমস্ত কাজকর্মের মধ্যে আপনাকে এমন সজাগ করিয়া রাখিয়াছিলেন যে নিখিলের কথা মতো ঠিক ৩টার সময় বাহিরে আসিতেই দেখিল দিব্য পরিপাটি বেশে সুসজ্জিত হইয়া নিখিল সাইকেলখানি হাতে লইয়া ফটকে ঢুকিতেছে। ম্যাজিস্ট্রেটের সঙ্গে তাহার পরিচয় করিয়া দেওয়া হইতে ভোজনের সময় পর্যন্ত সে বারবার করিয়া নিখিলেরই অনুসরণ করিয়া বেড়াইল এবং বুঝিল ইহার বাঁধিবার মতো কোনো স্থানই নাই। 5 বার এন্ট্রান্স ফেল করিলেও ইনি যথেষ্ট সুশিক্ষিত এবং এ সকল কর্মে অনভ্যস্ত নহেন। অধিক রাত্রে যখন রাজপুরুষগণ বিদায় লইলেন, সন্ধান করিয়া অভয়া জানিল নিখিলও সেই সঙ্গে চলিয়া গিয়াছে। সে যে তাহাকে একটি সম্ভাষণ পর্যন্ত না করিয়া চলিয়া গেছে, ইহা ভাবিতেও তাহার কষ্ট হইতে লাগিল। রমেশবাবু বলিলেন, ঠিক সেই সময়ই আমি এসেছি। দেখলুম লোকটি একেবারে টলছে, কোনো রকমে সাইকেলে চড়ে গেছে। কাল সকালে শোনা যাবে কোথায় পড়ে ঠ্যাং ভেঙেছে। শ্রোতাটি কিন্তু তখন অনেক দূরে চলিয়া গিয়াছিল। কাল অনেক রাত অবধি ছেলে গৃহে ফিরে নাই এবং কখন আসিয়া বাহিরেই শয়ন করিয়াছে সৌদামিনী তাহার না জানায় অত্যন্ত উদ্বিগ্ন হইয়া পড়িয়াছিলেন। প্রভাত হইবা মাত্র বাহিরে আসিয়া দেখিলেন মুখ হাত ধুইয়া নিখিল চা খাইতে বসিয়াছে। শুনিলেন অভয়ার বাড়ি ম্যাজিস্ট্রেট আসিয়াছিলেন, নিখিল সেখানেই ছিলেন। এই সংবাদে তিনি প্রীতা হইলেন। সৌদামিনী পুত্রকে ঋতু পরিবর্তনের সময় যথেষ্ট সাবধানে থাকিতে বলিয়া এবং কোনো কারণেই অধিক রাত্রি অবধি বাহিরে থাকিয়া ঠান্ডা না লাগাইতে সতর্ক করিয়া দিয়া বলিলেন, ম্যাজিস্টর খুশি হয়েছে তো? হয়েছে বই কি মা। তা হবেই তো, অভয়া কি সেই মেয়ে? অভয়ার রূপগুণের যথেষ্ট প্রশংসা করিয়া বলিলেন, লোকে তো কত কথাই না বলেছিল। ওরা বেম্ভ, কে এক মাসতুতো ভাই এসেছে, ওদের নাকি ভাই বোনে বিয়ে হয়। সেই মাসতুতো ভাইয়ের সঙ্গে অভয়ার বিয়ে হবে। আমি কিন্তু একটাও বিশ্বাস করিনি। হলেই বা বেম্ভ, একটা ধর্ম তো, ধর্ম কি কখনো ভাই বোনে বিয়ে দিতে মত দিতে পারে? অভয়া মাসির বাড়িতেই থেকে পড়তো কি না, তাই যখন বাপের মৃত্যুর পর এলো ওর মাসি বুদ্ধি করে ছেলেটিকে সঙ্গে পাঠিয়ে দিল দেখাশুনো করবে বলে। নিখিল হ্যাঁ না কিছুই বলিল না। সৌদামিনী বলিতে লাগিলেন, লোকে যাই বলুক,
আমার অমন একটি মেয়ে থাকলে বলতে যেত। লোকের বলা বলিতে কার কি আসে যায়? আমি তো জানি চন্দ্র সূর্য মিথ্যা হবার নয়, অভয়ার চরিত্রেও দাগ পড়া সম্ভব নয়। এত লেখাপড়া শিখে অমন বংশে জন্মেও ও যদি হাঁড়িমুচির মতো হবে, তবে যে সংসার মিথ্যে হয়ে যাবে। অমন মেয়ে কি আর হয়? নিখিল হঠাৎ স্বপ্নাবিষ্টের মতোই ভাবিল, সত্যি অমন মেয়ে কি হয়? সে অনুশোচনায় মরিয়া যাইতে লাগিল। কাল রাতে তাহার নিকট কেন বিদায় লইয়া আসে নাই। বিদায় লইতে তাহার যথেষ্ট ইচ্ছা ছিল, কিন্তু সমস্ত দিনের ক্লান্তির পর সে আর কোনো রকমেই খাড়া থাকিতে পারে নাই। হয়তো অভয়া তাহাকে কি বিষম অভদ্রই না ভাবিয়াছে। কিন্তু এই বিদায় বিস্মরণের ছলে আর একবার যাইতেও তাহার সাহস হইল না। একে তো পূর্বেই যথেষ্ট অপরাধ হইয়াছে, এখন এই সামান্য অনুযোগে তাহার সম্মুখীন হইয়া অপরাধের মাত্রা বাড়াইতে কোনো মতেই সে রাজি হইতে পারিল না। দিনাষ্টেক পরে হঠাৎ একদিন অভয়ের ঘরে ঢুকিয়া, তুমি আমার সঙ্গে বিরোধ করতে চাও অভয়া? বলিয়া নিখিল কঠোর দৃষ্টিতে অভয়ের পানে চাহিল। অভয়া বসিয়াছিল, একখানি আসন দেখাইয়া দিল। বসতে আসিনি আমি। তুমি আমার সঙ্গে বিরোধ করতে চাও কেন? তাতে তোমার কি লাভ? আমি তোমার শত্রু নই, জ্ঞান তো তোমার কোনো অপকারই আমার দ্বারা সাধিত হয় নাই। হঠাৎ অভয়ার শুষ্ক কপলটুকুতে তাহার নজর পড়িতেই সে বলিয়া উঠিল, না না, তুমি এত শুষ্ক কেন? তোমার কি কোনো অসুখ হয়েছে? সে কথার কোনো উত্তর না দিয়াই অভয়া জিজ্ঞাসিল, বলুন কি বলছিলেন? নিখিলের মনে হইল তাহার তালুটা পর্যন্ত শুষ্ক নীরস। কহিল, তোমার অসুখ হয়েছে? হ্যাঁ। কি বলছিলেন? থাক, সে আর একদিন বলবো। কি হয়েছে, জ্বর? হ্যাঁ। কি চিকিৎসা হইতেছে, কত জ্বর বাড়ে ও কমে, এই রকমের অনেক প্রশ্ন নিখিল করিল। অভয়া বলিল, বিরোধের কথাটা কি বলছিলেন? নিখিল সংক্ষেপে যাহা জানাইল এই, তিনি পূর্বেই ঢোল শহরত দ্বারা প্রচার করিয়া দিয়াছিলেন, তাহার সমস্ত প্রজা বৎসরে 2 দিন করিয়া তাহার খালধারে জমিতে চাষ দিয়া যাইবে, এবং পালা ঠিক করিয়া দিবার জন্য তিনি প্রতি গ্রাম হইতে প্রবীণ ব্যক্তি বাছিয়া মোড়ল নির্বাচিত করিয়া দিয়াছিলেন। আজ অভয়ার 2টি প্রজা কালীচরণ আর শেখ আব্দুরের পালা পড়িয়াছিল। তাহারা কাজ করিতে গিয়াছিল। অল্পক্ষণ পরেই অভয়ার দারবান প্রভৃতি গিয়া তাহাদিগকে উঠাইয়া লইয়া আসিয়াছে। তাহার নিজের লাঠিয়াল প্রভৃতি ছিল, কিন্তু সে বাধা দেয় নাই। তাহাতে তাহাকে যথেষ্ট অপদস্থ হইতে হইয়াছে। অভয়ার মুখ আরক্তিম হইয়া উঠিল। অতি কষ্টে সে ভাব দমন করিয়া কহিল, কিন্তু তারা তো আমার প্রজা। আহা, তারা আমারও জমি করে। কিছুক্ষণ পর্যন্ত কেহই কথা কহিল না। অবশেষে নিখিলনাথ কহিল, দেখো, এটা আমি করেছিলাম তাদেরই মঙ্গলের জন্য। হাটে তাদের জমিদারকে তোলা দিতে অনেক ক্ষতি হতো, সেইটি তুলে দিয়ে এইটি করেছিলাম। শুধু তাই নয়, আমার জমিদারির মধ্যে সমস্ত প্রজার যে একটু স্বাধীনতা থাকে, তার জন্য আমি যথেষ্ট চেষ্টা করছি এবং করেওছি। ছোটোখাটো অপরাধের জন্য তাদের পুলিশ বা জমিদারের কাছারিতে ছুটতে হয় না। আমি মোড়ল ও পঞ্চায়েত বসিয়েছি, এবং খুব গুরুতর মোকদ্দমা না হইলে উপরে যেতে হয় না। তাতে করে তাদের হয়রান এবং খরচ দুটোই কমে গেছে। আমি জানি। বলিয়া অভয়ার নত নেত্রে মাটির পানে চাহিল। তা জানতে পারো, কিন্তু কারণটি হয়তো তুমি অবগত নও। বাহির থেকে শুনলে স্বরাজ, স্বায়ত্তশাসন প্রভৃতি অনেক বড় বড় কথা ভাববে। তা আদৌ নয়। এতে আমার পরিশ্রম যে অনেক কমেছে, এইটাই আমি চেয়েছিলাম। প্রথম কতদিন কি ব্যতিব্যস্তই না আমাকে হতে হয়েছিল। এর ভেড়া চুরি, ওর ঘরে আগুন, তার মাথা ফাটা, এমন কত কি। বলিয়া নিখিল হাসিতে লাগিল। অভয়া নীরবে সেই হাস্যপ্রফুল্ল মুখের পানে চাহিয়া রহিল। একটু পরে হঠাৎ অভয়ার পানে স্থির দৃষ্টিতে চাহিয়া সে বলিয়া উঠিল, যাক, তুমি যে আমার সঙ্গে বিরোধ করবে না, এতে আমি ভারী সন্তুষ্ট হলুম।
এক মুহূর্তে অভয়ার সমস্ত মুখখানা রক্তে ভরিয়া গেল। সে কি বলিতে চেষ্টা করিল, কিন্তু গলা দিয়া কোনো কথাই বাহির হইল না। নিখিল বলিল, যাক, এখন চললুম, আর একদিন এসে খবর নিয়ে যাব তুমি কেমন থাকো। সে প্রস্থানোদ্যত হইলে অভয়া দ্বারের সম্মুখে দাঁড়াইয়া বলিল, কিন্তু আজকের ব্যাপারে আমি হস্তক্ষেপ করতে পারব না। সে ঘর ছাড়িয়া চলিয়া গেল। কয়েক মুহূর্ত নীরবে সেখানে দাঁড়াইয়া নিখিলও বাহির হইয়া পড়িল। ঘটনাটা প্রথমে অভয়া বুঝিতে পারে নাই, কিন্তু ইহাতে যে রমেশবাবুর হাত যথেষ্টই আছে সে কথা ভাবিয়াই সে রমেশবাবুর সম্মুখীন হইয়া বলিল, তুমি দিন দিন এসব কি করছ? কি করছি বলিয়া উষ্ণভাবে তিনি অভয়ার পানে চাহিলেন। অভয়া কিছুই বলিতে পারিল না। ইচ্ছার প্রাবল্য সত্ত্বেও সময় সময় যে মানুষকে এমন নীরব থাকিতে বাধ্য হইতে হয়, ইহার পূর্বে সে কথাটা তাহার জানা ছিল না। কোনো গতিকে প্রসঙ্গটা শেষ করিয়া সে ঘর হইতে চলিয়া গেল। সে বলিল, না না, এরকম হতে পারবে না। সংসারে এক ধরনের লোক আছে যাহারা মৃদু আজ্ঞা ও সবিনয় অনুরোধগুলিকে গ্রাহ্যের মধ্যেই আনে না। রমেশবাবু এই ধরনের লোক। তিনি নিশ্চয়ই জানিতেন অভয়া সোনাগার জমিদারের আদেশের প্রতিবাদ করাতে যথেষ্ট আপত্তি করিবে, কিন্তু যখন সেসব কিছুই ঘটিল না, তখন বিজয় গর্বে তিনি কৃতকর্মের বাহবা দিতে তন্ময় হইয়া পড়িলেন। সামান্য জ্বরভোগের পর অভয়া সারিয়া উঠিতেই রমেশবাবু কয়েকখানা চিঠি তাহার সম্মুখে টেবিলের উপর ফেলিয়া দিয়া কহিলেন, যা ভালো বোঝো করো অভয়া, আমি আর মাকে কিন্তু কিছু লিখতে পারব না। অভয়া চিঠির উপর চোখ রাখিয়াই বুঝিল তাহার মাসিমা লিখিয়াছেন কলিকাতায় যাইতে। কলিকাতায় 5 জনের সঙ্গে মেলামেশা না করিলে সংসার প্রবেশের পথ সুগম হয় না, আর সময় নষ্ট করা উচিত নয় প্রভৃতি কথাই সে 2-3 মাস হইতে শুনিয়া আসিতেছে। শীঘ্রই যাইবে, শীত কমিলেই যাইবে, এই রকম করিয়াই অভয়া মাসিমাকে স্তোক দিয়া আসিতেছিল। মাসিমা এখন অত্যন্ত বিরক্ত হইতেছেন। একখানি পত্র বিশেষ করিয়া বাছিয়া লইয়া রমেশবাবু অভয়ার হাতে দিয়া বলিলেন, এইখানা পড়ে দেখো। সেইখানিতে তাহার জননী অভয়ার অবিবাহিতা থাকায় বিশেষ উদ্বেগ ও শঙ্কা প্রকাশ করিয়াছেন এবং লিখিয়াছেন, অধুনা একটি সচ্চরিত্র যুবক তাহাদের ছাত্র সমাজের সহকারী সম্পাদক হইয়াছেন। ছেলেটি বিশ্ববিদ্যালয়ের হীরকখণ্ড এবং যথেষ্ট রূপবান। তাহাকে স্বামিত্বে বরণ করা যে কোনো কুমারীর পক্ষে পরম সৌভাগ্যের বিষয়, সে বিষয়ে কোনো সন্দেহ নাই। ছেলেটি ব্যারিস্টারি করিতেছে। বিষয়াশয় রক্ষা করিতে যে এমনই একজনের সাহায্যের আবশ্যক, রমেশবাবুর বুদ্ধিমতী জননী সেই ইঙ্গিতটুকুও করিতে ছাড়েন নাই, এবং প্রভাত যে অভয়ের অপরিচিত নহেন ইহারও উল্লেখ রহিয়াছে। অভয়া চিঠিখানি পড়িয়া টেবিলে রাখিয়া দিল এবং বলিল, তুমি না পারো, আমি মাসিমাকে লিখে দিচ্ছি, এখন কিছুদিন আমার যাওয়া হতে পারবে না। রমেশবাবু বলিলেন, যাওয়া হতে পারবে না তার মানে? অভয়া সহাস্যমুখে কহিল, মানে কি যথেষ্ট সরল নয়? এই হাস্য বিদ্রূপে রমেশবাবু অসহিষ্ণু হইয়া পড়িলেন। মুখখানা হাঁড়ির মতো করিয়া বলিলেন, কিন্তু কারণটা কি? অভয়া সহজ সুরেই বলিল, সুবিধে হবে না যাওয়ার। রমেশবাবু একটু ইতস্তত করিয়া বলিলেন, কিন্তু মা যে ছেলেটির কথা বলেছেন সে কি তোমার সুবিধে অসুবিধের জন্য বসে থাকবে? অভয়ার লজ্জা সংকোচ ঝাড়িয়া ফেলিয়া বলিল, সারা বঙ্গদেশে আমি তো একমাত্র কুমারী নই। রমেশবাবু আপন মনে বলিতে লাগিলেন, মার যেমন, আমি সেকালেই বলেছিলাম যে শুধু স্কুলে পড়ে পাশ করলেই হয় না। মা তো তা বুঝলেন না। সেই সময় যদি ধর্মে দীক্ষিত করতে পারতেন, আজ অভয়া ধর্মের দিক চেয়েও তার কথায় অমত করতে পারত না। অভয়া তাচ্ছিল্যের সহিত বলিল, সে চেষ্টাও তোমরা কম করনি তো, আমার জন্যই কৃতকার্য হওনি। রমেশবাবু বলিলেন, আমরা তোমার শত্রু? আমি কি তাই বলছি?
রমেশবাবু মুখ বিকৃত করিয়া কহিলেন, আবার বলা কাকে বলে? জানো অভয়া, তোমার বাবা ব্রাহ্মধর্মকে যথেষ্ট শ্রদ্ধা করতেন। পিতার উল্লেখ মাত্রে অভয়া সশ্রদ্ধ হইয়া উঠিল। বলিল, আমিও তো অশ্রদ্ধা করি নে রমেশদা। রমেশবাবু বলিলেন, তিনি তোমার মার শ্রাদ্ধে ভূতভোজন না করিয়ে পুষ্করিণী খনন করে তাহারই মহিমময়ী নামে উৎসর্গ করেছিলেন। অভয়া অশ্রুসিক্ত কণ্ঠে কহিল, সে কথা আমি ভালো জানি। যদিও পিতার মনোভাবের সহিত যথেষ্ট পরিচিত হইবার সুযোগ তাহার হয় নাই, তথাপি তাহার মনে হইল সর্বতোভাবে এই ধারণাই সত্য। বলিল, যে অর্থ তিনি আমার মার শ্রাদ্ধে খরচ করতেন সেই টাকাটা দিয়েই ক্ষীরপুকুর কাটিয়েছিলেন, লোকের পানীয় জলের কষ্ট দূর করার জন্য। এর ভেতর তার অন্য উদ্দেশ্য কিছুই ছিল না। রমেশবাবু চিঠিগুলো গুছাইতে গুছাইতে বলিলেন, তোমার বাবা আমাদের সমাজের অরফান ফান্ড, সেবাশ্রম প্রভৃতিতে প্রচুর অর্থ সাহায্য করতেন। তা আমি জানি। কেন করতেন জানো? তিনি আমাদের ধর্মাবলম্বী ছিলেন বলেই। আবার বাবার আয় ব্যয়ের খাতা দেখলে এটাও বুঝতে পারবে কোনো ধর্মীর কোনো সৎকার্যেই তিনি অর্থ সাহায্য করতে কুণ্ঠিত ছিলেন না। রমেশবাবু অভিভূতের মতো কহিলেন, যাক, ও কথা ছেড়ে দাও, মাকে কি লিখব বলো? অভয়া অবিচলিত কণ্ঠে কহিল, লিখে দাও, আমার যাওয়ার সুবিধা হলে আমি বিলম্ব করব না। বলিয়া সে ঘর ছাড়িয়া চলিয়া গেল। রমেশবাবুর ইচ্ছা হইল টেবিলে মুখ রাখিয়া একটু কাঁদেন। শেষে মনে মনে বলিলেন, হায়, যদি মা সে সময় অভয়াকে ধর্মে দীক্ষিত করিয়া লইতেন কি সুবিধাই হইত। উফ, কি ভুলি তিনি করিয়াছেন। বহুদিন হইতেই অভয়া নানা রূপ ওজোর আপত্তি করিয়া আসিতেছে। হঠাৎ আজ রমেশবাবুর চিত্ত জ্বলিয়া উঠিল। তবে কি ইহার মধ্যে সেই মাতালটার ঝোঁক আছে নাকি? না না, তাহা হইতেই পারে না। তাহার মতো শিক্ষিতা এবং ভদ্রঘরের মেয়ে যে কখনো দুশ্চরিত্র মদ্যপের অনুরাগিনী হইতে পারে, ইহা একেবারেই অসম্ভব, একেবারেই অসম্ভব। তবে সে নিশ্চয়ই আমাদের ধর্মে আস্থা রাখে না, তাহাই সম্ভব। উপায় কি? উপায় কি? রমেশবাবু উপায় উদ্ভাবন করিতে তৎপর হইয়া পড়িলেন। রমেশবাবুর কাছে খুব জোরের সহিত প্রতিবাদ করিয়া আসিলেও নিজের মনের ভিতরে অভয়ার যথেষ্ট দ্বিধা ছিল। কেন সে এত আপত্তি করিল? মাসিমার বাড়িতেই সে একরকম মানুষ হইয়াছে, সেখানে যে শুধু লেখাপড়া শিখিতেছিল তাহা নহে। তাহার জননী জীবিতকালে অভয়া মাসিমার মেয়েদের সঙ্গে গান বাজনা শিখিতে এবং রীতিনীতি অনুসারে চলিতে পারে এমন দৃষ্টি রাখিয়াছিলেন। মাতার মৃত্যুর পর তাহার পিতাও এ সকল হইতে তাহাকে বিরত করেন নাই। তাহার নিজের কি ইচ্ছা ছিল বলা সুকঠিন, তবে তাহার নীরব অভিমতটুকু যেন পূর্ণ সম্মতি বলিয়া অভয়ের মনে হইতে লাগিল। আজ সে তাহার বিরুদ্ধাচরণ করিতে উদ্যত হইয়াছে ভাবিয়া নিজেই সংকুচিত হইয়া পড়িল, অথচ কোনো মতেই সায় দিতেও পারিল না। এতদিন একথা সে ভাবে নাই। আজ চতুর্দিক হইতে বন্ধনের যে প্রত্যক্ষ নিমন্ত্রণ আসিতেছে, তাহারই মাঝে দাঁড়াইয়া সে আপনাকে জাগ্রত করিয়া ভাবিতে লাগিল, ইহার কারণ কি? রামহরি যখন হাসি মুখে কর্ত্রীকে সংবাদ দিতে আসিল যে তাহাদের বাটির অল্প দূরে বাঁধা ঘাটে ধাক্কা লাগিয়া সোনাগার বাবুর ছিপ ভাঙিয়া চুরমার হইয়া গিয়াছে, সেই মুহূর্তে অভয়ের মুখ ছাইয়ের মতো পাংশু হইয়া গেল। সে বিবর্ণ মুখে জিজ্ঞাসিল, কখন রে? এখনই মা। বাবুরা সব মদ খেয়েছিল কি না, এ ওর গায়ে পড়ছে, টলছে। সোনাগার বাবু হাল ধরেছিল, সেও টলছিল। ছিপ বাঁধা ঘাটে যেমন ধাক্কা লাগা। খালে যথেষ্ট গভীর জল থাকে না, ডুবিবার সম্ভাবনা নাই। তথাপি উদ্বেগ আশঙ্কায় অভয়া জিজ্ঞাসিল, বাবুদের কি হল? রামহরি বলিল, তিনজন উঠে পড়ল, আর জমিদার যে সে একেবারে কুপোকাত, মোদের গাঁ থেকে পালকি খুঁজে তেনার জন্যে নিয়ে গেল। অভয়া ধিক্কার দিতে চাহিল, কিন্তু
কে যেন তাহার বক্ষ মধ্যে সহানুভূতির বন্যা বহাইয়া দিল। যখন পালকি লইয়া যাইতে হইয়াছে, তখন নিশ্চয়ই তিনি বিষম আহত হইয়াছেন। রামহরিকে সোনাগায় পাঠাইয়া সংবাদ লইবে কিনা ভাবিতেছে, এমন সময় হাসি মুখে রমেশবাবু ঘরে ঢুকিয়া বলিলেন, শুনেছ অভয়া? অভয়া তখনই বলিয়া উঠিল, শুনেছি শুনেছি। রমেশবাবু অবাক, বলিলেন, এই রকমেই মাতালটা কোনদিন মারা পড়বে দেখো না। অভয়া চুপ করিয়া রহিল। রমেশবাবুর আশ্চর্য ধীশক্তি, কহিলেন, ছোঁড়াটার সঙ্গে হেয়ার স্কুলে আমি 1 বছর পড়েছিলুম কি না, তখনই স্কুলে আসতো মদ খেয়ে। আমরা কত বলতুম, সে যা উত্তর দিত শুনলে কানে আঙুল দিতে হয়। কিন্তু এই কানে আঙুল দিবার মতো কথাটা শুনিবার জন্যই অভয়া সোজা হইয়া উঠিল, কহিল, কি বলতেন? রমেশবাবু নাক মুখ সিটকাইয়া কহিলেন, আরে ছি, সে আবার শোনে। অভয়া অল্পক্ষণ নীরব থাকিয়া কহিল, যাক, বলবার দরকার নেই। হ্যাঁ, মাসিমাকে তুমি লিখে দিও, বৈশাখ মাসের প্রথমেই আমি কলকাতা যাব। এই আশাতীত সংবাদে প্রফুল্ল হইয়া রমেশবাবু কহিলেন, তুমি রাগ করলে অভয়া, আমি কথাটা বললাম না বলে? ও বলতো, ছাড়বো যখন বিয়ে করব, তখন অন্য নেশা হবে কি না। অভয়া আরক্ত মুখে ঘর ছাড়িয়া চলিয়া গেল। রমেশবাবু অন্যমনস্কভাবে মাকে চিঠি লিখিতে চলিয়া গেলেন। বিচারকের সমক্ষে দোষ স্বীকার করিয়া জেলখানার পথে চলিতে যেমন কোনো উৎসাহই থাকে না, অভয়াও তদ্রূপ নির্জীব হইয়া পড়িতেছিল। যে লোকটার আকস্মিক বিপদ শ্রবণে সে অভিভূতা হইয়া পড়িয়াছিল, তাহারই অসচ্চরিত্রতায়, ঘৃণায়, বিরক্তিতে লোকটার সমস্ত স্মৃতি বিদূরিত করিবার অভিপ্রায়েই সে রমেশবাবুকে যতটা বলিয়াছিল, এবং না বলার যে অব্যক্ত রেশটুকু তাহার গলার মধ্যে জড়ানো ছিল, তাহাই এখন তাহাকে বেত্রাঘাত করিতে লাগিল। মানুষ নিজেকে কি অসাধারণ ছদ্মবেশী না পড়াইতে পারে! সে তো ছোট বড় সকলের কাছেই নিখিলের মদ্যপ অপবাদ শুনিয়াছে, অথচ লোকটি যখন আসে যায়, কাহার সাধ্য সন্দেহ করে এই সে? তাহার চিত্তের কি অসাধারণ দৃঢ়তা, আবার শিশুর মতো কি সুকুমার সারল্য! মদ্যপ, সে কথা তো নিজের মুখেই সে একদিন স্বীকার করিয়াছিল। কই, সে তো তাহা গোপন করে নাই। সে স্কুল থেকেই মদ খায়, রমেশদা বলিয়াছেন, অত অল্প বয়সেই। মদ ছাড়িবার যে কালের কথা রমেশদা বলিয়াছেন, আশ্চর্য, সে কি তাহা পারিবে? এতদিনের অভ্যাস কেউ কি একদিনে ছাড়িতে পারে? 5-7 বছর খাইয়াছে, যেমন বিবাহ করিল আর অমনি ত্যাগ, এও সম্ভব? মধ্যাহ্নে সৌদামিনী শয়নকক্ষে শুইয়াছিলেন। মহাভারতখানি পার্শ্বে খোলা রহিয়াছে। একটু আগেই পাঠ করিতেছিলেন, তন্দ্রাগত বুঝিয়া নামাইয়া রাখিয়াছেন। মৃদু অলঙ্কার শব্দে চক্ষু খুলিয়া দেখিলেন অভয়া। অভয়া তাহার পায়ের কাছে মাথা নামাইতেই তিনি বিগলিত স্নেহে 2 হাতে বুকের মধ্যে চাপিয়া ধরিলেন। এতদিন আসনি মা, ভাবলুম বুড়িমাকে মেয়ে বুঝি ভুলেই গেল। সেদিন নিখিল গেছিল, এসে কত সুখ্যাতি করলে, বললে, মা, অভয়ার মতো মেয়ে হয় না। আমি বললুম, বাছা, সে আর আমাকে বলছিস কি? যে থেকে ওর মা স্বর্গে যান, তখন থেকেই যে অভয়া আমাকে মা বলে জড়িয়ে ধরেছে। অভয়া কথা কহিতে পারিল না, তাহার সর্বাঙ্গে পুলক উছলিয়া উঠিল। সৌদামিনী কহিলেন, আহা বাছা, নিখিলকাল নৌকো ভেঙে কি যে বিপদ করে এসেছে তার কি বলবো, কপালটা এতখানি কেটে গেছে। দুর্দমনীয় হৃদয়বেগ সম্বরণ করিয়া অভয়া জিজ্ঞাসিল, কেমন আছেন? সৌদামিনী অশ্রু মুছিতে মুছিতে কহিলেন, কি জানি মা, এখনো তো কোনো খবর পেলুম না। অভয়া বলিল, তিনি কি এখানে নেই? না মা, তার সব বন্ধুরা রাত্রের গাড়িতেই তাকে কলকাতা নিয়ে গেছে। রোজ 2 বার করে তাকে খবর দিতে বলেছি, তা কই, ভগবান এ বয়সে আরও আমার কপালে কি লিখেছেন জানি না।
অভয়ার বক্ষ দুলিয়া দুলিয়া উঠিতে লাগিল। যাহার নামের শব্দটা পর্যন্ত কাল সে ঘৃণায় উপেক্ষা করিয়াছিল, আজ তাহারই সংবাদ লইতে এখানে আসিয়াছে। শুধু তাই নয়, তাহার অশুভ সংবাদে বুকের মধ্যে যে ঝড় উঠিয়াছে তাহা সে কোনো মতেই সামলাইতে পারিতেছে না। মানুষের মনের একই বিচিত্র গতি। সৌদামিনী বলিতে লাগিলেন, এক ছেলে যার নদীকূলে বাস, তার উপর ওই সন্ন্যাসী ছেলে। সংসারের এমন জিনিস দেখলুম না মা, যা আমার ছেলের কাজে লাগলো। সংসারে থেকেও যেন নেই। যারা তো ধন দৌলত লোকজন, সে জুতোটি ঝাড়তে পর্যন্ত কারো সাহায্য নেয় না। কতদিন দেখেছি, ঘরে গরম হচ্ছে, নিজের হাতে বালিশ মাদুর ঘাড়ে করে সে ছাদে গিয়ে শুয়েছে, তবু চাকর বাকরকে ঘুম ভাঙিয়ে সে তোলেনি। কর্তা এসব পছন্দ করতেন না বলে সে বাড়ি আসতো না। আমি এখন বলি, তা সে হেসেই পাগল, হেসেই উড়িয়ে দেয়। সেই হাসির সহিত অভয়ের পরিচয় হইয়া গিয়াছিল। অজ্ঞাতে সেই লোকটির সারল্যে সততায় তাহার মন ভরিয়া উঠিল। সৌদামিনী বলিতে লাগিলেন, 1 বছরই না হয় কাল অসৌচ, তারপরেও যে ও সংসারী হবে এমন কোনো ভরসাই আমার নেই। আর আমিও যে জোর করে কিছু করব সে সাহসও আমার নেই মা। অভয়া নীরবে শুনিতে লাগিল। তাহার ইচ্ছা হইতে লাগিল এই সময় কিছু বলে, কিন্তু পারিল না। সৌদামিনী বলিলেন, তোকে আর নিখিলকে আমি আমার গর্ভের সন্তান বলেই মনে করি মা। আজ সে আমার কাছে নেই বলেই ভগবান তোকে পাঠিয়ে দিয়েছেন। যে কদিন সে না আসে, যদি একবার করে আসতে বলি, আসবি মা? না বলিবার ক্ষমতা অভয়ার ছিল না। বোধ করি সৌদামিনী এই সময়ে চাহিলে তাহার অদেও কিছুই ছিল না। সৌদামিনী সস্নেহে অভয়ার চিবুক স্পর্শ করিয়া কহিলেন, অভয়া, কি বলবো তোকে, একটি দিন আমি ভাবতে পারলুম না যে অভয় আমার পর। কত বাসনাই যে এই পোড়া বুকের মধ্যে জন্মায় আর চোখের জলের সঙ্গে বেরিয়ে যায়, তার কি বলবো। বিধাতা বিমুখ, নইলে তোকে কি আর চোখের আড়াল করি। বলিতে বলিতে তিনি কাঁদিয়া ফেলিলেন। অভয়া মুখ ফিরাইয়া লইল। তাহারও অশ্রু রোধ করা কঠিন হইয়া পড়িয়াছিল। আস্তে আস্তে বলিল, মা, আমি তো এখানে থাকব না, বৈশাখ মাসেই কলিকাতায় যাচ্ছি। সৌদামিনী বিহবল নেত্রে চাহিয়া রহিলেন। পরে কহিলেন, কেন মা, কলকাতায় কেন? মাসিমার বাড়ি। বলিয়া অভয়া মুখ নিচু করিল। তাহার এই লজ্জাটুকু এই সংসার অভিজ্ঞা প্রবীণার নিকট তাহাকে সহজেই ধরাইয়া দিল। সৌদামিনী অশ্রুরুদ্ধ কণ্ঠে কহিলেন, জোর করবার যে আমার কোনো সম্বলই নেই মা, না বলবো কেমন করে। বলিয়া তিনি বারবার চক্ষু মুছিতে লাগিলেন। অভয়া চক্ষু মুছিতে মুছিতে ভাবিল, তাহার গলা জড়াইয়া ধরিয়া বলে, মা, সে জোর পৃথিবীতে তোমার চেয়ে কারও বেশি নেই। সরকার মহাশয় ঘরে ঢুকিয়াই বলিলেন, এই মা, খবর এসেছে। তারখানি লইয়া সৌদামিনী অভয়ার হাতে দিয়া বলিলেন, পড়ো তো মা, মিছে করে বলিস নে, ঠিক কি লিখেছে বল। অভয়া বলিল, উন্নতি করছেন। তারই লেখা ছিল, নিখিল ইমপ্রুভিং, সতীনাথ। কে করেছে? সতীনাথ। সরকার মহাশয় বলিলেন, বাবুর সেই ডাক্তার বন্ধুটি। সৌদামিনী বলিলেন, একখানা তারের কাগজ এনে দাও তো বিষ্ণু। তারের কাগজ আসিলে সৌদামিনী অভয়াকে কহিলেন, লেখ তোমার সতীনাথকে, কতদিন ওখানে রাখবে, কবে আসবে। তারটি লিখিয়া অভয়া শেষের ছত্রটি বারবার কাটিতে লাগিল। সৌদামিনী জিজ্ঞাসা করিলেন, কি মা, ভুল হয়েছিল? অভয়া সে কথার উত্তর না দিয়া বলিল, লিখেছি মা, পাঠিয়ে দিন। তারখানি হাতে লইয়া বাহিরে আসিয়া বিষ্ণুকে সৌদামিনী বলিলেন, এখনই পাঠিয়ে দাও বিষ্ণু। উনি কি মা বাজিতপুরের?
হ্যাঁ, দেখো তো বিষ্ণু, ও কাটাটায় কি লেখা ছিল? বিষ্ণু বলিল, অভয়া কেটে মাদার মা করা হয়েছে। সৌদামিনী ঘরে ঢুকিয়া অভয়াকে চুম্বন করিয়া কহিলেন, চ মা, একটু জল খাবি। জল খাওয়া কেন মা? সৌদামিনী বলিলেন, কাছে পেয়েছি, একটু আদর যত্ন করতে দে মা। দুনিয়ায় আমার যে আর কেউ নেই অভয়া। তাহার চোখে অশ্রু দেখিয়া অভয়া বলিল, চলো মা, খাইগে। একরকম বুকে করিয়াই সৌদামিনী অভয়াকে নিচে লইয়া গেলেন। কয়দিন হইতেই অভয়া নিজেকে একরকম প্রস্তুত করিয়া রাখিয়াছিল, অন্য মূর্তিতে নিখিলের সম্মুখীন হইবে। কিন্তু দিনের পর দিন যখন কাটিয়া গেল, নিখিল আসিল না, অথবা কোনো সংবাদই পাঠাইল না, তখন তাহার অভিমান অশ্রুতে পরিণত হইয়া গেল। সেই উদাসীন লোকটি যে সংসারে সৌজন্যের খাতিরে নিজের ইচ্ছার বিরুদ্ধে এক পা চলিবে না, ইহা অভয়া বিশেষ করিয়াই জানিত। একদিন সে অভয়ের কাছে দরবার করিতে আসিয়াছিল, প্রত্যাখ্যাত হইয়া ফিরিয়া গেছে। আর সে কেন আসিবে? কিন্তু তাহার আশাটা যে কতখানি আবশ্যকীয় হইয়া পড়িয়াছিল, তাহা অভয়ার উদ্বেগাকুল মুখের দিকে চাহিলেই বোঝা যায়। তাহার আবেদন অগ্রাহ্য করিয়াছে, অত বড় একটা নামজাদা লোককে দুইটি নগণ্য প্রজার দ্বারা অপমানিত করিয়াছে, তাহার আসিবার আর মুখ রহিল কোথায়? অথচ প্রত্যহ সকালেই যেন তাহার মনে হইত, এখনই পর্দা ঠেলিয়া সেই বৃহদাকার লোকটি ঘরে ঢুকিয়াই হাসিয়া ফেলিবে। প্রথম প্রথম অভয়া ভাবিত, হয়তো তিনি সম্পূর্ণ সুস্থ হন নাই, বা শরীরে যথেষ্ট বল পান নাই, সারিলেই একবার দেখা করিতে আসিবেন। তাহার অনুপস্থিতিকালে আমি যে তাহাদের গৃহে গিয়াছিলাম, সৌদামিনীর নিকট এ কথা শুনিতে তাহার বাকি থাকিবে না, তখন একবার আসিবেনি। মানুষের প্রকৃতি এই, দৌর্বল্যের স্থানটুকুই সে পুনঃ পুনঃ অন্বেষণ করিয়া থাকে। অভয়াও যে একদিন সেই লোকটাকে বিদায় করিয়া দিয়াছিল, তাহাই তাহাকে ব্যথিত করিতে লাগিল। পাইক ডাকিয়া কালীচরণ ও ছাবানি শেখকে খুঁজে আনিতে বলিয়া দিল। তাহারা আসিলে নিজেই রুক্ষস্বরে বলিয়া দিল, তাহারা যে অন্যায় করিয়াছে, তাহার জন্য সোনাগার জমিদারের নিকট গিয়া ক্ষমা ভিক্ষা না করিয়া আসিলে তাহাদিগকে এই গ্রামে বাসের আশা ত্যাগ করিতে হইবে। লোক দুইটা ম্যানেজার রমেশবাবুর আদেশের কথা বলিতে যাইতেছিল, ধমক দিয়া অভয়া বলিল, সেসব আমি শুনতে চাই না। সোনাগার বাবুর কাছে যাও, তিনি যদি ক্ষমা করেন। তার কোনো দরকার নেই বলিয়া সোনাগার বাবু ঘরে ঢুকিলেন। অভয়া শক্ত হইয়া চেয়ারে বসিয়া রহিল। নিখিল তাহাদের বাহিরে যাইতে বলিয়া বসিল। অভয়ার পানে চাহিয়া স্মিত মুখে কহিল, তুমি যে ঠিক সেই রকম করলে অভয়া, কুকুর মারলে অথচ হাঁড়ি ফেললে না। বলিয়া সে হাসিল। অভয়া কোনো উত্তর দিতে পারিল না। নিখিল বলিল, ওদের শাসন না করে ওদের জমিদারকে শাসন করা উচিত ছিল তোমার। এ কথা তো কেউ বিশ্বাস করবে না যে ওরা জমিদারের বিনা হুকুমে আমার আবাদ ফেলে চলে আসতে সাহস করেছে। অভয়ার সংযম ভঙ্গ হইল। সে কঠিন স্বরে কহিল, কি করতে বলেন তাহলে? হয় ওদের জমিদারকে শাসন করো, নয়তো যেতেই দাও। যা হয়েছে তার তো আর চারা নেই। বলে একটু মৃদু নিঃশ্বাস ফেলিল। এবার সে উচ্চহাস্য করিয়া উঠিল। তাহার হাসি থামিলে অভয়া বলিল, আমি ভুল করছিলুম, ওটা আমার উপেক্ষা করাই উচিত ছিল। নিখিল অটল। সে হাসি মুখেই বলিল, আমিও তাই আশা করি। অল্পক্ষণ নীরব থাকিয়া নিখিল বলিল, আমার মার কাছে গিয়ে তুমি যে তাকে যথেষ্ট সুখী করেছিলে, তার জন্য আমি তোমার কাছে যে কতদূর কৃতজ্ঞ তা কি বলবো। কলকাতাতে বিছানায় পড়ে পড়েই কথাটা কেমন আমার মনের মধ্যেই জেগে উঠল। এসে শুনলুম সত্যি, এ যে তোমার মহৎ অন্তঃকরণেরই পরিচয়, তা মাও জানেন, আমিও জানি। তাই মা আমার এখানে আসার পর থেকেই বলছেন, যা যা, একবার অভয়াদের বাড়ি যা। তুই সেরে এসেছিস দেখলে
সে বড়ই খুব সুখী হবে। অভয়ার লজ্জায় জড়সড় হইয়া পড়িল। এমন করিয়া আড়ষ্টভাবে বসিয়া থাকিতে তাহার যেন মাথা কাটা যাইতে লাগিল। অথচ ইহার মূলে যে সেই মহিমাময়ী রমণীর মাতৃহৃদয়ের স্নেহ ব্যতীত আর কিছুই ছিল না, সে তাহা জানিত। আপনাকে দমন করিয়া অভয়া নিখিলের পানে চাহিয়া কহিল, সত্যি আমি সুখী হয়েছি। সে বিরোধের ভাবটা কখন কাটিয়া গেছে এবং সেই জায়গায় এই লোকটির সুস্থতার আরামেই কখন ভরিয়া গেছে সে জানিতেই পারে নাই। নিখিল বলিল, তোমারই গ্রামের ঘাটে আমাদের নৌকা ভেঙেছিল। প্রথম মুহূর্তে আমার মনে হলো এখানেই উঠে আসি, সেবা যথেষ্টই পেতুম। কিন্তু তখন তো আমার জ্ঞান ছিল না, আমাকে পালকি করে তুলে নিয়ে গিয়েছিল। অভয়া অব্যক্ত কণ্ঠে কহিল, অজ্ঞান ছিলেন? নিখিল কহিল, এই দেখো না মাথাটা কতটা কেটেছিল। কী রকমের নৌকো ভাঙল? তুমি বুঝি শুনেছ? না না, আমি কিছু শুনিনি, শুধু জিজ্ঞাসা করছি। না শোনাটাই ভারী আশ্চর্য কি না? সবাই তো বলছে বাবুটি মাতাল হয়ে হাল ধরেছিল। আপনি তার প্রতিবাদ করলেন না? এ একরকম মন্দ কথা নয়। তাহলে এই 10-20খানা গ্রামের বাড়ি বাড়ি গিয়ে প্রতিবাদ করে আসতে হয়, তাহলে হয়তো তোমার বাড়িটাও বাদ যায় না। বলিয়া সে অনেকক্ষণ ধরিয়া হাসিল। যাক সেসব কথা। তুমি এসব কি করেছ অভয়া? আমার সঙ্গে বিরোধ করেছিলে তাতে বিশেষ ক্ষতি ছিল না, কিন্তু প্রজা বিরোধ করছো কেন? কাল তোমার সমস্ত প্রজা আমার কাছারিতে গিয়ে ধর্ণা দিয়েছিল। তুমি নাকি তোমার ক্ষীরপুকুরের জল মাঠে নিতে দিচ্ছ না। হ্যাঁ, একটা কথা অবশ্য গোড়াতেই বলা উচিত। যদি বলো এ প্রশ্ন করবার তোমার কি অধিকার আছে, আমি বলছি নেই। তবে প্রজারা আমাকে এসে ধরেছে, আমি তোমার সঙ্গে পরামর্শ না করে তো কিছু করতে পারি না। অভয়া কি বলিতে যাইতেছিল, বাধা দিয়া নিখিলনাথ কহিল, এখনই আমি ক্ষীরপুকুর দেখে আসছি। তোমার জননীর স্মৃতিফলকখানি পড়ে কফোঁটা চোখের জল ধরে রাখতে পারিনি। তুমি বলবে ফলকেই তো লেখা আছে স্বাস্থ্যকর পানীয়ের অভাব দূর করিতে মহীয়সীর পুণ্যময় নামে উৎসর্গীকৃত হইল। কিন্তু এও তো দেখতে হবে, চাষির ফসল না হলে তোমার পুকুরের ক্ষীর খেয়ে কিছু সত্যিই তারা বেঁচে থাকবে না। তারপর তুমি ভাবছ লোকটা কি বিষম অনধিকার চর্চাই না করছে, কিন্তু কথা তো তা নয়। এ তো তোমায় আমায় কথা নয়, এ যে সমস্ত প্রজার সঙ্গে, সমস্ত জাতির সঙ্গে, সারা দেশটার সঙ্গে যোগ রয়েছে। তোমার সঙ্গে কখনো আলাপ পরিচয় না থাকলেও এমন করে আমাকে আসতেই হতো। অভয়া বলিল, জানেন তো গ্রামের মধ্যে ওই একটি পুকুর, যার জল লোকে খেতে পারে। এখন থেকে যদি তার জলটা লোকে সেঁচেই তুলে দেয়, সেই জ্যৈষ্ঠ আষাঢ় পর্যন্ত খাবে কি? তখন যে জল অভাবে মারা পড়বে। এর তো কোনো উপায়ই আমি দেখছি না, করবারও কিছুই নেই। আপনি উপায় বলে দিন, আমি রাজি আছি। নিখিল কহিল, বরং আমি বলি কি, পুকুরটা মাঠের কাছে, চাষের জল ওই থেকেই নিতে দাও। খাবার জলের অভাবটা আমার খাল থেকে মিটতে পারবে। সেটা যদি তোমার প্রজাদের মাঠের কাছে হতো, সেচতে দিতে আমার কোনো আপত্তি ছিল না। কিন্তু অত দূর থেকে নালা কেটে মাঠে জল নিয়ে যেতে প্রজাদের দুঃখের সীমা থাকবে না। খাবার জল লোকের খুব বেশি দরকার হয় না, আমার ওখান থেকেই আনতে পারবে। অভয়া দৃপ্ত স্বরে কহিল, কিন্তু তাতে লোকে এ কথাটা ভুলবে না যে বাজিতপুরের প্রজা সোনাগার খালের জল খেয়ে বেঁচে আছে। সেটা আমার পক্ষে গৌরবের কথা হবে না। ও, বলিয়া নিখিল অন্যমনস্কভাবে বাহিরে চাহিল। কণ্ঠস্বরকে যথাসাধ্য আয়ত্ত করিয়া অভয়া বলিল, তার চেয়ে বরং অন্য কোনো উপায় দয়া করে আমাকে বলে দিন। নিখিল একটুখানি তেজের সহিতই বলিল, কিন্তু এটাও তোমার পক্ষে গৌরবের কথা হবে না অভয়া, যে লোকে বলবে বাজিতপুরের জমিদার সোনাগার জমিদারের পরামর্শ নিয়ে তবে কাজ করেছে। এই আঘাতটুকু অভয়ার পক্ষে অসহ্য হইয়া উঠিল। সে তীক্ষ্ণ স্বরে কহিল, ধন্যবাদ,
আপনি আমাকে যথেষ্ট সাবধান করে দিয়েছেন। সে আসন ছাড়িয়া উঠিতেই নিখিল হাসিয়া বলিল, যাই করো অভয়া, একটি কথা শুধু মনে রেখো, তুমি মা। আজ হও কাল হও তুমি মা। সন্তানের দুঃখ কষ্ট দেখতে ভগবান তোমাকে সৃষ্টি করেননি, আর তোমার অভয়া নামের অসার্থকতা কখনোই করো না। বলিয়া সে হাসি মুখেই চলিয়া গেল। ঘরখানির মধ্যে সোজা হইয়া দাঁড়াইয়া থাকাও যেন অভয়ের পক্ষে অসাধ্য হইতেছিল। তাড়াতাড়ি শয্যায় গিয়া মুখ ঢাকিয়া শুইয়া পড়িল। উপাধান ভিজিয়া গেল, থাকিয়া থাকিয়া বুকখানা যেন আলোড়িত হইতেছিল। কি গম্ভীর কণ্ঠেই সে বলিয়া গেল, তোমার অভয়া নামের অসার্থকতা কখনোই করো না। অনেক বেলায় দাসীর ডাকাডাকিতে সে শয্যা ছাড়িয়া উঠিতেই কক্ষপ্রাচীর বিলম্বিত দীর্ঘ মুকুরে নিজের চেহারাখানা দেখিয়া ভয়ে বিস্ময়ে ক্রোধে ঘৃণায় অভিভূত হইয়া সে ঘর ছাড়িয়া চলিয়া। ইদানিং প্রজারা তাহার কাছে কোনো কথাই বলিতে সাহস পাইত না। তাহারা জানিত রমেশবাবু যাহা করিবেন তাহাই হইবে, এবং তাহাই হইত। অভয়া সকল দিক না বিবেচনা করিয়াই নিখিলকে উত্তর দিয়াছিল। উত্তর দিবার সময়ে নিজেকে দমন করিতে পারে নাই। তাহার এই ক্রোধোন্মত্ততাতেও কিন্তু সেই লোকটির হাসি রেখা মুখ হইতে লুপ্ত হয় নাই। মত্ততা ধীরে ধীরে মিলাইয়া গেলে নিজের রূঢ়তা এবং ধৈর্যহীনতা স্মরণ করিয়া লজ্জায় সে মরিয়া যাইতেছিল। রমেশবাবু তাহাকে বুঝাইয়া দিয়াছিলেন, ক্ষীরপুকুরে জল না পাইলেও প্রজারা যেমন করিয়াই হোক আবাদ করিবেই। ক্ষীরপুকুরের পবিত্রতা ও তাহার উদ্দেশ্য বজায় রাখিতে হইলে আমাদের কঠিন হইতেই হইবে। ক্ষীরপুকুরটি যে তাহার স্বর্গগত মেষমহাশয় ব্রাহ্মমতেই খনন করিয়াছেন, আর কেহ না জানিলেও তিনি তাহা ভালো করিয়াই জানেন। পুকুর কাটানোর মধ্যে ব্রাহ্মমত বা অব্রাহ্মমত কি তাহা অভয়াও জানিত না, আমরাও জানি না, কিন্তু রমেশবাবুর মতো বুদ্ধিমান ব্যক্তির তাহা অজ্ঞাত ছিল না। অন্যাভাবে দুর্ভিক্ষের শীর্ণ মূর্তি কল্পনা করিতেই অভয়ের নারী হৃদয় বেদনায় নত হইয়া পড়িল। তাহার এই ২-৩ সহস্র প্রজার মিলিত হাহাকারের ধ্বনিটা মনে পড়িতেই সে বিহ্বল হইয়া পড়িল। যাহার সহিত বিরোধ করিয়া কিছু পূর্বেই কথাটা সে চাপা দিয়াছিল, সে তো এই আর্তনাদ কল্পনা করিয়াই সতর্ক করিয়া দিয়া গিয়াছে। এখন আর কোনো উপায় নাই। হয়তো নিখিলের পরামর্শটাই যুক্তিযুক্ত, কিন্তু এখন আর তাহা ভাবিয়া লাভ কি? আর সে প্রস্তাব করিবার পথ নাই। সে তো নিজের হাতেই সে পথ রুদ্ধ করিয়া দিয়াছে। রমেশবাবু কিন্তু পরম নিশ্চিন্ত। অভয়া কোনো মতেই তাহাকে টলাইতে পারিল না। উপরন্তু সেই মাতালটা আসিয়া যে অভয়াকে ভয় দেখাইয়া গিয়াছে, ইহা জানিবা মাত্র তিনি অভয়াকে বেশ কয়টা কড়া কথা শুনাইয়া দিয়াছেন, এবং সেই ভয়ে যে অভয়া বিচলিত হইয়াছে ইহা ভাবিতেও তিনি যন্ত্রণা অনুভব করিতেছেন। বারবার করিয়া সে কথাটাও তিনি অভয়াকে স্মরণ করাইয়া দিয়াছেন। কিন্তু নদীর একদিকের বাঁধ ভাঙিলেই চারিদিকে জল যেমন সেই পথেই ছুটিয়া চলিতে চায়, অভয়ার মনও সেই অভয়া নামের ব্যতিক্রমের ভয়েই সন্ত্রস্ত হইয়া উঠিতেছিল। কি সংকল্প লইয়াই না সে নামিয়াছিল! প্রজার দুঃখ কষ্ট দূর করিয়া সুখ শান্তি স্থাপন করিবার প্রতিজ্ঞা করিয়াই সে কার্যের ভার আপনার হাতে তুলিয়া লইয়াছিল। আজ কোথায় তাহার সে প্রতিজ্ঞা, কোথায় রহিল সে সংকল্প? অনুনয় বিনয় কাতরতা যখন কোনো কাজেই আসিল না, তখন প্রজারা ক্ষিপ্ত হইয়া উঠিল। একদিন সকালে উঠিয়াই অভয়া শুনিল, ক্ষীরপুকুরে ২ জন শিখ রক্ষী আহত হইয়া ফিরিয়া আসিয়াছে। প্রজারা ডোঙা টাঙাইয়া জল তুলিতেছে। এই সংবাদে আশাতীত আনন্দে অভয়ের মুখ উজ্জ্বল হইয়া উঠিল। কিন্তু অপমানের বোঝা তাহার উন্নত মস্তকে তখনই বজ্রাঘাত করিয়া দিল। ইহার তলে যে কোনো শক্তিশালী লোকের পরামর্শ আছে, রমেশবাবু এই কয়টা কথা বলিতে বলিতে অভয়ার সমক্ষে উপস্থিত হইলেন। অভয়া প্রতিবাদ করিল না, যদিও সে জানিত নিখিল কখনোই তাহার অপমান করাইবে না। তথাপি প্রতিবাদ করিবার মতো মনের জোর তাহার ছিল না। তুমি বলো অভয়া, যেই হোক না কেন সে পরামর্শদাতা সব ঠান্ডা করে দিই।
প্রজাদের এত স্পর্ধা! সত্যিই তো। শুধু একবার তুমি বলো। অভয়া দৃপ্ত স্বরে কহিল, আমার অমত নেই। রমেশবাবু বিজয় গর্বে ঘর হইতে বাহির হইয়া গেলেন। কলিকাতায় তাহার এক উকিল বন্ধু ছিলেন। তাহাকে আসিতে জরুরি তার করিয়া দিয়া কাছারিতে আসিয়া আবশ্যকীয় কাগজপত্র প্রস্তুত করাইতে বসিয়া গেলেন। রামহরি অভয়াকে কহিল, মা, রাস্তা চলা যে ভার হয়ে পড়ল। লোকে বলা বলি করছে জমিদারের লোক দেখলেই মারবে, আর রমেশবাবুকে পেলে তো কথাই নেই। অভয়া শঙ্কিত স্বরে জিজ্ঞাসিল, হ্যাঁ রে, যদি হঠাৎ তারা আমায় দেখতে পায়? রামহরি জিভ কাটিয়া বলিল, তাও শুনেছি, তোমায় তারা কিছু বলবে না মা। তাদের রাগ ওই রমেশবাবুর ওপর। তারা বলে তার মাথাটা তো ফাটিয়ে দেবেই, তারপর তোমরা আদালত করো। সোনাগার জমিদার নাকি তাদের বলেছেন জেলে গেলেও তাদের ছেলেপুলেদের খোরাক পোশাক সব জোগাবেন। রামহরি দেখিতে পাইল না যে অভয়ের মুখ হইতে উত্তেজনা রেখাগুলি মিলাইয়া মুখখানি সাদা হইয়া গেল। অভয়া ধীরে ধীরে জিজ্ঞাসিল, এ কথা তোকে কে বললে? সকলেই বলছে মা। আরও বলছে আদালত শেষ হলে জমিদার না হয় গ্রামের বাসই উঠিয়ে দেবে, তা তারা সোনাগার তালুকে বাস করবে। অভয়া ভাবিল, দর্পিতার এই তো উচিত শাস্তি। তাহাকে অক্ষম বুঝিয়াই তিনি এই ভার তুলিয়া লইয়াছেন। তাহার তো কোনো দোষই নাই। তিনি তো প্রতিকারের আশায় তাহার কাছেই আসিয়াছিলেন। হায়রে অবোধ নারীচিত্ত! নিজেকে লাঞ্ছিত বুঝিয়াও পীড়কের প্রতি একটুও ক্রোধ জন্মিল না। অবাধে নীরবে এই অপমানটুকু সহিতেই প্রস্তুত হইয়া পড়িল। রামহরিকে পালকি প্রস্তুত করিতে আদেশ দিয়া অভয়া তাহার শয়নকক্ষে ঢুকিয়া দ্বার বন্ধ করিয়া দিল। দেওয়ালে পিতার তৈলচিত্র লম্বিত ছিল। তাহারই সম্মুখে আসিয়া সজল কণ্ঠে কহিল, বাবা, এ যে বড় বিপদ। কোনো মতে আমি সামলাতে পারছি না। বলে দাও পিতা, আমার কর্তব্য কি? চারিদিকে তোমার কন্যার দুর্নাম রটেছে, তার অভয়া নামেরও ব্যতিক্রম ঘটেছে। কোথায় আছো জনক আমার? আমায় রক্ষা করো, রক্ষা করো। অভয়ার মনে হইল তাহার পিতার স্মিত হাস্যে প্রজ্জ্বল মুখখানি তাহাকে অভয় দিতেছে। চিত্রের নিম্নে একটি ক্ষুদ্র লোহার সিন্দুক গ্রথিত ছিল। কোনোদিন কোনো দরকারেই অভয়া সে সিন্দুক খোলে নাই। তাহার পিতা বলিয়াছিলেন, বিশেষ দরকার ভিন্ন খুলিও না। আজ চাবি খুলিয়া অভয়া তারই সামনে মূঢ়ের মতো বসিয়া পড়িল। আজই তাহার মনে হইল এই তাহার দরকারের সময়, আর হয়তো এমন দিন আসিবে না। একটি হাতির দাঁতের বাক্সে কয়েকখানি পত্র রাখা ছিল। একখানা খুলিয়াই অভয়া বুকের মধ্যে চাপিয়া ধরিল। ইহা তাহার মাতার লিখিত। পিতা বাহিরে কোথায় ভ্রমণে গিয়াছেন সেখানেই লিখিত। এ তোমার কি অন্যায় তর্ক আমি বুঝি না। তোমার মতো ধনবান বিদ্বান লোকও যদি 5 জনের কথার ভয়ে সৎকার্য করতে বিরত হবে, তাহলে সাধারণের তো কথাই নেই। তুমি কি মনে করো অভয়া নিজেই আমার বোনেদের বাড়ির রীতিনীতি পছন্দ করে না? আমি যে নিজে দেখে এসেছি, সকলের চেয়ে অভয়া বেশি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। সকলের সঙ্গে মিশতে সে সবসময়ই প্রস্তুত। এসব দেখে শুনেও আমার কথা গ্রাহ্য না করে তুমি যদি তাকে এই পাড়াগাঁয়ের রামিস্বামীর মতো একটা বিয়ে দাও, আমার দুঃখ করবার কোনো কারণ নেই। তবে তোমার মেয়ে কোনো মতেই তোমায় ক্ষমা করতে পারবে না। আমার কি বলো, মেয়ে সুখী হলেই আমি সুখী। তুমি যদি পিতা হয়ে একটা গাড়ল এনে ঘর জামাই করো, তাতেও আমার বলবার কিছুই নেই। কিন্তু মেয়ে কি তা সহ্য করতে পারবে? কখনোই না। আমি যা বলছি মেয়ের মুখ চেয়েই। এই পর্যন্ত পড়িয়াই অভয়ার মুখ লাল হইয়া উঠিল। তাহার সম্বন্ধে তাহার পিতার কি ইচ্ছা ছিল তাহা সুস্পষ্ট হইয়া উঠিতেই সে আরামে নিঃশ্বাস ফেলিল। পত্র প্রভৃতির সঙ্গে আর একটা প্যাকেট দেখিয়া অভয়া সেটি তুলিতেই দেখিল লেখা আছে, আমার অভয়ার পরিণয় যৌতুক। ঘরে কেহ ছিল না এবং এই সমস্ত ক্ষুদ্র কারণে লজ্জিত না হইবার মতোই তাহার শিক্ষা দীক্ষা ছিল।
তথাপি আরক্ত মুখে ঘরের চারিদিকে চাহিয়া তাহার নির্জনতা উপলব্ধি করিয়া অভয়া সুস্থ হইল। অদম্য কৌতূহলে তাহার বক্ষ দুলিতে লাগিল। প্যাকেটটি খুলিবা মাত্র একখানি পত্র ও একটি হীরার কণ্ঠি বাহির হইয়া পড়িল। পত্রে কয়েকটি ছত্র লিখিত ছিল, মা অভয়া, তুমি যাতে সবসময়ই সমস্ত মীমাংসা নিজে করতে পারো তার জন্যই আমি তোমাকে সুশিক্ষিত করেছি। সেই শিক্ষার সঙ্গে তোমার পিতার এই কথাটি স্মরণ রেখো মা। কোনো কাজেই ভগবানের রূপ বিচার বা তার দয়া অদয়ার কথা ভেবে নিজেকে কি আর কাউকে পীড়িত করো না। যখন তাকে ভাববে তখন তাকেই কেবলমাত্র ভেবো। তিনি সুন্দর কি কুৎসিত, তার রূপ আছে কি নেই, এসব কথা ভেবো না। তুমি তো তাকেই ডাকছ, তার আরাধনা করছ, তখন অন্য তর্ক তুলে তোমার লাভ কি? সে তর্ক কোনোদিনই করো না। আর তাকে আরাধনা করবার জন্য কি নামে ডাকবে, মন্দিরে বসে কি গাছের তলায় বসে ডাকবে, তাও ভেবো না। তাকে বুকের মধ্যে অনুভব করবে। আর যে রূপে যে দৃশ্যেই দেখো না কেন, ভক্তি দিতে কুণ্ঠিত হবে না। মা অভয়া, তোমাকে সর্ববিষয়ে যেমন স্বাধীনতা দিতে আমি কার্পণ্য করিনি, এই চরম স্বাধীনতা দিয়েও আমি তেমনই সুখ অনুভব করছি। হীরার কণ্ঠিটির কথা সে অনেকবার শুনিয়াছিল। তাহার পিতা তাহার কিশোরী জননীর গলে কণ্ঠিটি দোলাইয়া দিয়াছিলেন। দেবমন্দিরে দেবতার প্রসাদী পুষ্পমাল্যের মতোই অভয়া হীরার কণ্ঠিটি নিজের গলায় দোলাইয়া পিতার চিত্রের নিম্নে মাথা ঠেকাইয়া প্রণাম করিল এবং ধীরে ধীরে বাহিরে আসিয়া ডাকিল, রামহরি। রমেশবাবু আসিয়া বিস্মিতের মতো বলিলেন, অভয়া, তুমি বেরুচ্ছ নাকি? অভয়া স্বল্প হাসিয়া কহিল, হ্যাঁ, আমার কোনো ভয় নেই, তারা আমায় কিছু বলবে না। রমেশবাবু মুখ বিকৃত করিয়া বলিলেন, বলবে আবার কাকে? ব্যাটাদের মাথায় সুপারি রেখে খড়ম দিয়ে ভাঙব না? অভয়া হাসিল, বলিল, আমাকে কিছু দরকার আছে কি? রমেশবাবু কহিলেন, একটু ছিল বই কি। অভয়া বলিল, তবে চট করে বলে ফেলো, আমার পালকি তৈরি। তুমি তো আসছে মাসেই কলকাতা যাবে বলছো। আমি বলি কি, এই হাঙ্গিমের সময় এখানে তোমার থাকাটা যুক্তিযুক্ত নয়। তুমি শীঘ্রই একদিন রওনা হয়ে পড়ো। পাগল, এই চৈত্র মাসে? তা কি হয়? কেন হবে না? তুমিও ওই চৈত্র ফৈত্র মানবে নাকি? অভয়া শান্ত সংযত কণ্ঠে কহিল, মানব কি বলছো রমেশদা? আমি চিরদিনই মানি, আমি তো অহিন্দু নই। রমেশবাবু ব্যথিত কণ্ঠে কহিলেন, হা অদৃষ্ট! আর কিছু বলবার আছে? তুমি যাবে কোথায় শুনি? আমি সোনাগাঁয়ে যাচ্ছি। কথাটা বলিতে যে অভয়ের গলা কাঁপিয়া উঠিয়াছিল, রমেশবাবুর মতো সূক্ষ্মদৃষ্টি লোকের চক্ষুতে তাহা এড়ায় নাই। তিনি বিকৃত স্বরে চিৎকার করিয়া কহিলেন, সেখানে কেন? সেই হতভাগা পাজিটাই তো এইসব হাঙ্গামা বাঁধিয়েছে। সেই জন্যই তো যাচ্ছি বলিয়া অভয়া প্রস্থানোদ্যত হইল। রমেশবাবু অনন্যোপায় দেখিয়া বলিলেন, তাহলে আমি মাকে লিখে দিই তুমি কোনোদিনই কলকাতায় তার কাছে যাচ্ছ না, এ শুধু তাকে মিথ্যা প্রতারণা করা। অভয়ের আপাদমস্তক জ্বলিয়া উঠিল। সে কঠিন স্বরে কহিল, মিথ্যা প্রতারণা? যাক, যা লেখবার তুমি লিখো, তা জানবার আমার কোনো দরকার নেই। তা জানবার দরকার না থাকতে পারে, কিন্তু সোনাগাঁয়ে তোমার যাওয়া হতে পারে না। রমেশদা, একটু বিবেচনা করে চলো, তুমি ঠিক আমার অভিভাবক নও। বলিয়া সে বাহির হইয়া গেল। প্রথমত সোনাগাঁয়ে যাইবার জন্যই সে প্রস্তুত হইয়াছিল, কিন্তু পথে বাহির হইয়াই তাহার মন বাঁকিয়া বসিল। ক্ষীরপুকুরে পালকি লইয়া যাইতে বলিয়া সে দুই হাতে পালকির দ্বার খুলিয়া দিল। কোনোদিনই সে দ্বার মুক্ত করিয়া গমনাগমন করে নাই, কিন্তু আজ তাহার চিত্তের মধ্যে যে ক্ষোভ উঠিয়াছে, তাহাদেরই মুক্তি দিতে সে নির্ভীকের মতো যাইতে ও আসিতে চায়। চারিধারে লাঠি লইয়া প্রজারা পুকুর পাহারা দিতেছিল। ডোঙায় গরু লাগাইয়া জল তুলিতেছে।
একখানা পালকি সেই পথে আসিতে দেখিয়া কয়েকজন লোক সম্মুখের বাহকদ্বয়ের সামনে আসিয়া দাঁড়াইল। হঠাৎ পালকি থামিতে দেখিয়া অভয়া ব্যাপার কি জানিবার জন্য মুখ বাহির করিতেই যাহারা পালকি আটক করিয়াছিল তাহারা সরিয়া গেল। পালকি নামাইয়া অভয়া ধীরে ধীরে সোপানে আসিয়া বসিল। বোধ করি ২-৩ মিনিটের জন্য জল তোলা বন্ধ হইয়া গিয়াছিল, আবার চলিতে লাগিল। প্রজারা তাহাকে চিনিয়াছে, অথচ কোনো অভ্যর্থনাই করিল না। ইহাতে অভয়া নিজের প্রতি বিরক্ত হইল। প্রতি গ্রামেই ২-১জন মাতব্বর লোক থাকে, অন্য সমস্ত লোক এই হেডম্যানের পরামর্শে চলিয়া থাকে। অভয়ার আগমন সংবাদ পাইবা মাত্র ২জন মাতব্বর আসিয়া বিনীতভাবে প্রণত হইল। মহেশ মোড়লের বয়স ন্যূনাধিক ৯০ বৎসর। সে একটু হাসিয়া বলিল, মা যে নিজেই আমাদের দর্শন দেবেন তা আমরা কখনোই ভাবিনি। তোমার সন্তান মা ৫টা ৫ রকমের হলেই বা তুমি তাদের দুঃখ দেবে কি করে? বলো তো মা, আমাদের দুঃখ তোমার বুকে বাজে কি না? অভয়াকে নিরুত্তর দেখিয়া মহেশ মোড়ল আরেকটু স্পষ্ট গলায় বলিতে লাগিল, আমরা গোড়া থেকেই জানি মা যে এসব দুঃখ তুমি আমাদের দিচ্ছ না। কুপুত্র হলেও জননী তো কু হয় না মা। তুমি বিশ্বাস করছো না মা যে বুড়োটা এসব কি বলছে? তুমি একবার মুখ ফুটে বলো যে আমার পুকুরের জল তোমরা নিও না, তোমাদের চাষ না হয় না হোক, তোমরা বাঁচো মরো আমার কি, দেখবে আমরা সকলে চলে যাব। কেউ যদি যেতে দেরি করে আমায় তার দণ্ড দিও, তোমার কাছে আমার শির জামিন। বলিয়া সে মাথাটা পাতিয়া দিল। অভয়া আর্দ্রস্বরে কহিল, প্রথমেই তোমরা তোমাদের দুঃখ আমাকে না জানিয়ে অন্যের কাছে গেলে কেন? বৃদ্ধ মোড়ল বলিল, বুঝেছি মা, এই জন্যই তুমি বিরক্ত হয়েছ। আমরা সোনাগার জমিদারের কাছে গেছি কেন? অবশ্য সে অপরাধ স্বীকার করছি, কিন্তু তুমি বলো তো, পাশের গাঁয়ে ওরকম কাণ্ড দেখে কার না যেতে লোভ হয়? উত্তরের আশা করিয়া মহেশ এক মুহূর্তকাল থামিয়া বলিল, মা, যার গরু নেই জমিদার তার গরু কিনে দিচ্ছে, হাল নেই হাল তৈরি করে দিচ্ছে, পাট পচাবার পুকুর নেই পুকুর কেটে দিচ্ছে। হ্যাঁ মা, বলো দেখি, এসব দেখে তার আশ্রয়ে গিয়ে পড়া কি বড্ড বেশি অপরাধ? অভয়া ইহার কি উত্তর দিবে? নিরাশার অন্ধকার হইতে উজ্জ্বল আলোক রশ্মি দেখিয়া কে না তাহার সন্ধানে ফিরে। মহেশ মোড়ল বলিল, সেই যদি আমাদের অপরাধ হয় দণ্ড দাও, মাথা পেতে নিচ্ছি। যা দণ্ড দেবে আমরা হাসি মুখে তোমার দয়া বলে মেনে নেব। অভয়া স্নেহ সিক্ত স্বরে কহিল, না না, এতে তোমাদের অপরাধ কিছু নেই। তিনি দরিদ্রের অসহায়ের সাহায্য করে থাকেন। মহেশ মোড়ল মুখের কথা কাড়িয়া লইয়াই বলিল, সাহায্য বলে সাহায্য? মা, আমার এই ৪-২০-৫-২০ বছর বয়সের মধ্যে অমনা দেখিনি। প্রথম যখন সোনাগার বাবু মরল, লোকে তো ভেবেই সারা। তারা জানতো কলকাতায় এই বাবু কেবল মদ খায় আর মদ খায়। তারপর যখন তিনি এলো মা, ১ মাস তো ওষুধ বিষুধই গেল, কেউ আর জমিদারের দেখা পায় না। সকলেই ভাবে কি হয় কি হয়, শ্রাদ্ধ শান্তির পর জমিদারের দেখা পেলে। সে মা ওই সোনাগার হাটে একটা মেয়ে বাপের অসুখ বদ্যি দেখাবে কটা পেঁপে বেচতে এসেছিল। জমিদারের পাইক পেঁপে তোলা নিয়েছে বলে কাঁদতে কাঁদতে বাড়ি যাচ্ছিল। তার হাতে একটা টাকা দিয়ে জমিদার বলে গেল, আর তোদের তোলা দিতে হবে না। হাটে তোলা নিতে জমিদারের লোক প্রজার উপর যে অত্যাচার করত কি আর বলবো, এক কথায় উঠে গেল। অমন লোক যদি মাতাল হয় তবে ভালো কে হবে মা? অভয়ার চিত্ত সমস্ত আবছায়ার ভিতর হইতে মুক্ত হইয়া পড়িল। সেও তো ঠিক এই কথাই ভাবিতেছিল, অমন লোক দুশ্চরিত্র হইতে পারে না।
এই সত্যান্বেষণে সে কত না ব্যথা নিজের মনেই পাইয়াছে। অভয়া বলিল, আমি তোমাদের অভয় দিচ্ছি, এখন থেকে তোমরা সকল সময়েই আমার কাছেই তোমাদের সুখ দুঃখের কথা জ্ঞাপন করবে। সে পালকিতে উঠিতেই মহেশ মোড়ল চিৎকার করিয়া বলিল, জয় হোক মা, তোমার জয় হোক। এই অমৃত পান করিয়া অভয়া যখন গ্রামের পথে ফিরিতেছিল, তাহার মনে হইতে লাগিল পৃথিবীতে কখনো কোনো দিনই তাহার কোনো দুঃখ ছিল না বা থাকিবে না। অভয়ার মনে হইতেছিল সে তাহার পিতার নিকট শুনিয়াছিল কোনো এক সুপ্রতিষ্ঠ নাট্যকার একখানি উচ্চাঙ্গের নাটক লিখিয়া লেখনীকে চির বিশ্রাম দিয়াছিলেন। কেহ কারণ জানিতে চাহিলে বলিতেন, কি যেন ওটা যেমন সুযশ কিনেছে, পরের বইটা যদি তেমন না পায়, সেই ভয়েই আর লিখি না। অভয়া ভাবিতেছিল, আজই যদি তাহার জীবনের শেষ মুহূর্ত হয়, সে কি সুখেরই হয়। প্রজার স্বভক্তি জয়গান সে সকর্ণে শুনিয়া আসিয়াছে। তাহার সমস্ত জীবন আজ যেন সেই মুহূর্তে সার্থক হইয়া গেছে। আজ আর তাহার কোনো অভাব নাই, কোনো দুঃখ নাই। দূর হইতে প্রাসাদোপম অট্টালিকার পানে চাহিতেই সে বলিয়া উঠিল, উফ, কি অন্যায় হতে যাচ্ছিল! দেবভবনকে সমস্ত লোকের অভিশাপের মতো দাঁড় করিয়ে দিচ্ছিল। যাক, পরম নিশ্চিন্ত, পরম নিশ্চিন্ত। ফটকের সামনে ২-৩টা লোক জটলা করিতেছিল। দৃষ্টি পড়িবা মাত্র অভয়ের চক্ষু যেন অবশ হইয়া গেল। ইহা কি কখনো সম্ভব হইতে পারে? অথচ এই দীর্ঘ দেহ উন্নতকায় লোকটি যে আর কেহই নহে, ইহা সে নিশ্চিত বুঝিল। দূর হইতেই সে শুনিল রমেশবাবু বলিতেছেন, কখন ফিরবেন আমরা কেউ জানি না, এখন দেখা কোনো মতেই হতে পারবে না। লোকটি কি উত্তর দেয় শুনিবার জন্য অভয়ার নিঃশ্বাস রুদ্ধ করিল। লোকটি বলিল, আমি অপেক্ষা করব, আমার যে দরকার ফিরে যাওয়া চলবে না। রমেশবাবু কি বলিতেছিলেন, বেহারা হাঁকিল, খবরদার। প্রথমে সে ভাবিয়াছিল কোনো কথায় কান দিবে না। রমেশবাবুর সঙ্গে যে ক্ষুদ্র বচসা হইয়া গিয়াছিল, কোনো মতেই সেই প্রসঙ্গকে জাগাইয়া তোলা উচিত হইবে না ভাবিয়া সে নীরব হইয়াছিল। কিন্তু লোকটির কথা শুনিয়া সে বেহারাকে থামিবার ইঙ্গিত করিল। এক মুহূর্তে এক কাণ্ড ঘটিয়া গেল। অভয়া ২ হস্তে পালকির দ্বার খুলিয়া নামিয়া পড়িতেই রমেশবাবুর মুখ পাংশু হইয়া গেল। দারবান সসম্ভ্রমে সরিয়া অভিবাদন করিল। নিখিল আশ্বস্ত হইল। সব শুদ্ধ একটা কাণ্ড হইয়া গেল। তার চেয়েও হইল কাণ্ডটা এই, লোকটি অভয়াকে দেখিয়াই পুলকে দিশেহারা হইয়া বলিয়া উঠিল, এই ভাবছিলুম আমি এলাম দরকারে আর তোমার দেখা পাব না, এ কেমন? অভয়া কোনো দিকে না চাহিয়াই বলিল, আসুন। নিখিল নিঃশব্দে অনুসরণ করিল। একটা ঘরে তাহাকে বসাইয়া বলিল, ৫ মিনিট আমাকে ক্ষমা করুন, আমি কাপড়টা বদলে আসি। জানালা দিয়া নিখিল দেখিল দারবান সমেত রমেশবাবু ফটকের সামনেই দাঁড়াইয়া আছেন। রাগে তাহার মুখখানি পোড়া হাঁড়ির তলার মতো হইয়া গিয়াছে। দেখিয়া সে একটুখানি হাসিয়া চেয়ারে বসিল। বেশ পরিবর্তন করিতে গিয়া অভয়া শীঘ্র ফিরিতে পারিল না। বসিয়া বসিয়া ভাবিতে লাগিল, এ যে আবার এমন করিয়া আসিবে কে জানিত। একরকম তো শুকিয়াই গিয়াছিল, আবার কিসের ছলে এখানে আসিল কে জানে। সে যখন শুনিবে তাহারই প্রদর্শিত পথে আমাকে চলিতে বাধ্য হইতে হইয়াছে, আমার দৌর্বল্যে সে কি খুব হাসিবে না? আর রমেশদা, না জানি সে কি বিশ্রী না কল্পনা করিয়া বসিবে। ইচ্ছা হইল এইখান হইতেই খবর পাঠাইয়া দেয় সে বাহির হইতে পারিবে না। কিন্তু ইচ্ছার প্রাবল্য সত্ত্বেও যে মানুষকে তাহার প্রতিকূলাচরণ করিতে হয়, ইহার পূর্বে সে জানিত না। কোনো অজ্ঞাত শক্তি তাহাকে নিখিলের সম্মুখে হাজির করিয়া দিল। নিখিল বলিল, বসো। অভয়া নীরবে বসিয়া রহিল। নিখিল কোনো ভূমিকা না করিয়াই বলিল, আমরা কাশী যাচ্ছি, মাতা ও পুত্র।
অভয়া অবাক হইয়া তাহার মুখ চাহিতেই বলিল, জীবনে কারুর কোনো কাজে লাগাই আমার অদৃষ্টে ঘটে উঠল না। মা আমার কোনোদিনই আমার জন্য সুখী হতে পারেননি, তাই তার এ আদেশ পালন করতে একটু বিলম্ব করতে সাহস হচ্ছে না। অভয়া বলিল, আপনার আরম্ভ কার্যের শেষ দেখে যাবেন না? কি কাজ? আমার তো কোনো কাজই নেই। বলিয়া সে একটি নিঃশ্বাস ফেলিল। আমার প্রজাদের মধ্যে যে বিরোধ বাঁধিয়ে দিয়েছেন। নিখিল সাতিশয় বিস্মিত কণ্ঠে কহিল, বিরোধ বাঁধিয়ে দিয়েছি আমি? অভয়া, এ কথা তুমি মনের সঙ্গে বলছ? না না, যখন মনে উঠেছে গলার মধ্যে তাকে দমন করলেই কি নিষ্কৃতি পাবে ভেবেছ? অভয়া মৃদু কণ্ঠে কহিল, আপনি কি মনে করেন? নিখিল একবার মাত্র অভয়ার পানে চাহিয়া বলিল, না অভয়া, আমার মন বলছে এ কথা তুমি বিশ্বাস করনি বলেই জোর করে আমার কাছে বলতে পারলে। একটুখানি চুপ করিয়া সে বলিতে লাগিল, ঘটনা যা দাঁড়িয়েছে তাতে তাই মনে হয় বটে। আমি বিরোধী করতুম অভয়া, যদি না বুঝতুম তাতে সুখ নেই। অভয় কোনো কথা কহিল না। নিখিল কহিল, এক মাকে ছাড়া দুনিয়ায় কাকেও আমি অসুখী করিনি, তোমাকেও না, করবও না। আমি মাতাল, অসৎ চরিত্র এসব কথা যে তুমি না শুনেছিলে তা নয়, তবু একদিনের তরেও তো কই এতটুকু অবহেলা তুমি আমাকে করনি অভয়া? তোমার এতখানি বিশ্বাসের বিনিময় আমি তোমাকে অসুখী করব এ যে আমি ভাবতেও পারিনি। অভয়া ব্যগ্র কণ্ঠে জিজ্ঞাসিল, কিন্তু মার কথা কি বলছিলেন যে? হ্যাঁ, সে অপরাধের সীমা নাই, কিন্তু তার প্রতিকার করবার সাহসও আমার নেই অভয়া। আমার একটা অসীম তৃপ্তি আছে। যাদের সঙ্গে জীবনে মিশেছি, আমার সৌভাগ্যক্রমে কারুর অপ্রিয়ই আমাকে হতে হয়নি। অবশ্য মহিলা সমাজে আমি মিশিনি, সেই সুযোগই আমার হয়নি। তাদের সম্মুখে যেতে আমার দ্বিধা সংকোচের কোনো দিনই অভাব ছিল না। বাহিরের মধ্যে একবার, সে অনেক দিন আগে, মা একটি ছোট মেয়েকে বাড়িতে এনেছিলেন এবং সে যে ভবিষ্যতে তার পুত্রবধূর গৌরবময় পদটি অধিকার করবে এও তাকে বুঝিয়ে দিয়েছিলেন। কিন্তু মেয়েটি আমাকে দেখে কেঁপেই অস্থির। একে সে অনেক দিন ধরে ম্যালেরিয়ায় ভুগছিল, তার উপর এই 5 হাত লম্বা মানুষটার মোটা গলা শুনে বেচারা কেঁদে ফেলেছিল। তার সঙ্গে মাও আমার কেঁদে সারা। অভয়া হাসিয়া ফেলিল। নিখিল বলিল, একদিন তুমি আমাকে বলেছিলে প্রতিবাদ করলেন না কেন? আমি সেই মুহূর্তেই এই ইঙ্গিতটি বুঝেছিলুম। আমার মদ্যপ অপবাদ শুনে তুমি যে বিন্দুমাত্র বিচলিত হওনি, তদ্দণ্ডেও আমি জানতে পেরেছিলুম। আমি বলেছিলুম, প্রতিবাদ করতে হলে একদিন হয়তো তোমার সম্মুখেও হাজির হতে হবে। তুমি যদি প্রথম থেকেই ঘৃণা করতে, আমি তো দ্বিতীয়বার মুখ দেখাতুম না। ভবিষ্যতে প্রতিবাদ করতে আসবার মতো অবস্থাও আমার হতো না। তুমি তো আমাকে ঘৃণা করনি অভয়া। অভয়া নীরব। সে কি বলিবে, বাধা দিবার শক্তি তাহার ছিল না। নিখিল বলিতে লাগিল, মার দুঃখ দূর করবার হাত আমার যথেষ্টই আছে, কিন্তু। অভয়া বলিল, আবার কিন্তু কি? তাকে সুখী করার চেয়েও বড় কার্য আপনার আছে? নিখিল সোৎসাহে কহিল, তাহলে প্রথমেই তোমার কাছে আমায় প্রার্থী হয়ে দাঁড়াতে হয়। উত্তাল তরঙ্গের উপরে ক্ষুদ্র তরণীর মতোই অভয়ের বক্ষ দুলিয়া দুলিয়া উঠিতে লাগিল। সে আপনাকে সংযত করিয়া কহিল, আমি প্রজাদের বিরোধ দূর করে দিয়েছি, তাদের সমস্ত অভাবই আমি মিটিয়ে দিয়েছি। নিখিল চেয়ার ছাড়িয়া 2 হাত তুলিয়া বলিল, কায় মনে আশীর্বাদ করি তুমি সুখী হও, এই তো চাই। তোমার সন্তানদের জানতে দাও অভয়া, যে তুমি তাদের মা। সম্পদে বিপদে সুখে দুঃখে তুমিই তাদের জননী, তারা তোমার সন্তান। আনত আননখানি জলে ভাসিয়া গেছে। নিখিল কখন বসিয়া পড়িয়াছে অভয়া কিছুই জানিতে পারে নাই। যখন সে চোখ তুলিয়া চাহিল, দেখিল নিখিল একান্তে তাহার পানেই দৃষ্টি নিবদ্ধ করিয়া বসিয়াছে। নিখিল বলিল,
তোমাকে যে আমি কতদূর শ্রদ্ধা করি অভয়া, তা আমি বলতেই পারিনি। কেন করি, কখন থেকে করি, এসব আলোচনা আমি কোনোদিনই করতে পারিনি। আমি কবি নই, এবং বিদ্যেও আমার যথেষ্ট নয় যে সব কথা গুছিয়ে বলতে পারবো। তবে এটুকু বলতে পারি, তোমাকে শ্রদ্ধা করি বলেই তোমার কাছে প্রার্থনা করতে আমার কুণ্ঠা হচ্ছে, পাছে তোমার মর্যাদা আমি ক্ষুণ্ণ করি। অভয়া মাটিতে চোখ রাখিয়াই বসিয়া রহিল। না জানি লোকটি কি বিষম প্রার্থনাই করিয়া বসিবে। তাহার প্রার্থনা পূর্ণ করিতে অনেক অসম্ভবকেও সম্ভব করিয়া ফেলিতে হইবে, নিজের মনেই অভয়া তাহার স্পষ্ট আভাস পাইতেছিল। নিখিল উঠিয়া দাঁড়াইল। অভয়ার নিকটবর্তী হইয়া কহিল, মার মতো দুষ্প্রাপ্য জিনিসেই যে আমারও লোভ জন্মাবে, তা আমি আগে ভাবিনি অভয়া। মার তো বিলক্ষণ বিশ্বাস, তার আশা একেবারেই অসম্ভব নয়, কিন্তু সে কথা ভাববার মতো স্পর্ধা আমার নেই। প্রার্থনা যথেষ্টই স্পষ্ট হইয়াছিল, তথাপি অভয়া অন্য একটা কিছু ভাবিয়া ক্ষণেকের মতো বিমনা হইবার চেষ্টা করিতেছিল। নিখিল বলিল, বলো অভয়া, মাকে সুখী করিবার এই মহা সুযোগ থেকে তুমি আমাকে বঞ্চিত করবে না? বলিয়াই সে অভয়ার দক্ষিণ হস্তখানি তুলিয়া লইল। চোখের জলের শেষ ধারাটা এই হাতেই সে মুছিয়াছিল। হাত আর্দ্র দেখিয়াই নিখিল বলিল, তবে আমার আশা একান্ত দুরাশা নয় অভয়া। বলিয়া সে সল্লাসে অভয়ার হাতটি টিপিয়া ঘর ছাড়িয়া চলিয়া গেল। অভয়ার মনে হইল সেও ওই সঙ্গে উঠিয়া যায় এবং তাহারই অনুসরণ করে। তখনই রামহরি আসিয়া বলিল, মা, রমেশবাবু কলকাতা যাচ্ছেন। কক্ষের মধ্যে সন্ধ্যার অন্ধকার ছড়াইয়া পড়িয়াছিল। অঞ্চল প্রান্তে চোখের কোণ মুছিয়া অভয়া বলিল, যাবার আগে আমার সঙ্গে কি দেখা করবেন? রমেশবাবুর সংবাদ রাখিতে রামহরির কোনোদিনই উৎসাহ ছিল না, আজও নাই। বলিল, কি জানি মা, সোনাগার জমিদার বেরিয়ে যেতেই আমাকে বললেন খবর দে। অভয়া দৃপ্তস্বরে কহিল, আসতে বল। রামহরি বাহিরে যাইতেই অভয়া আসন ছাড়িয়া উঠিয়া দাঁড়াইল। অদূরে পদশব্দ শুনিয়া সে পাশের একটা দরজা দিয়া অন্য ঘরে চলিয়া গেল। রমেশবাবু ঘরে ঢুকিয়াছেন এবং তাহারই অনুসন্ধান করিতেছেন জানিয়া সে সেই সিন্দুকটা খুলিয়া কতকগুলা কাগজপত্র কাপড়ের নিচে চাপিয়া এ ঘরে ঢুকিতেই রমেশবাবু অন্যদিকে মুখ করিয়া কহিলেন, আমি কলকাতা যাচ্ছি। ইহা যে অনুমতি লওয়া তা নয়। বুঝিয়াই অভয়া কোনো কথা কহিল না। রমেশবাবু অধিক বিরক্ত হইয়া কহিলেন, কলকাতা যাচ্ছি আমি আজ। অভয়া জিজ্ঞাসিল, আজই যাচ্ছ? অপ্রসন্ন মুখে রমেশবাবু বলিলেন, হ্যাঁ, মাকে কিছু বলবে? অভয়া বলিল, না, কালই আমি মাসিমাকে চিঠি লিখেছি, আর বলবার কিছু নেই। রমেশবাবু বলিলেন, প্রভাত এখনও কলকাতায় আছে, মা লিখেছিলেন। শীঘ্রই বোধ করি সে রেঙ্গুনে প্র্যাকটিস করতে যাবে। অভয়া মাথাটা নিচু করিয়াই বলিল, না, তিনি ব্যারিস্টারি করবেন না, তার চেয়েও বড় কাজের ভার তিনি নিয়েছেন। তিনি স্বদেশের সেবা করবেন। আদালতে দাঁড়িয়ে দেশের লোকের সর্বনাশ করবার ইচ্ছে তার নেই। কেন, তুমি কি এ খবর জানো না? রমেশবাবু সে কথার উত্তর দিলেন না। মুখখানা বিশ্রী করিয়া কহিলেন, নাই বা করল ব্যারিস্টারি, তার পয়সার দুঃখ নেই। কম করে 50 লাখ টাকা সে পেয়েছে জানো। তার জানি নে, আর না জানেই বা কে। সমস্ত টাকা যে তিনি এক দানপত্রে ভারত স্বেচ্ছাসেবক মহামণ্ডলীকে দান করেছেন, এসব কথা তো আগেই কাগজে বেরিয়ে গেছে। তুমি কি কিছুই জানো না? জানো বোধ হয়। রমেশবাবু কিরকম হইয়া বলিলেন, সেই জন্যেই বুঝি প্রভাতের আর সম্মান নেই। এ কথায় অভয়া উত্তেজিত হইয়া উঠিল। মুখ চোখ রাঙা করিয়া বলিল, সম্মান নেই? এত অল্প বয়সে এত বড় ত্যাগ আর কেউ বাংলাদেশে করেছে কিনা আমার তো জানা নেই। রমেশবাবু বলিতে যাইতেছিলেন, তবে অভয়া কথা বলিবার কোনো অবসর না দিয়াই কহিল, তিনি আমাকেও চিঠি লিখেছেন।
রমেশবাবু ব্যগ্রকণ্ঠে জিজ্ঞাসিলেন, প্রভাত তোমাকে চিঠি লিখেছে? কেন, তিনি তো লিখেছেন, তোমাকেও পত্র দিয়েছেন। রমেশবাবুর মুখ পাংশু হইয়া গেল, কিন্তু সবসময়ই সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে দাঁড়াইবার মতো ক্ষমতা রমেশবাবুর ছিল। তিনি 1 মিনিট স্তব্ধ থাকিয়া কহিলেন, তাহলে এতদিন প্রভাতকে মিথ্যে আশা দিয়েই রেখেছিলে, কি বলো? অভয়া আর্তস্বরে বলিয়া উঠিল, মিথ্যে আশা দিয়ে আমি রেখেছিলুম? রমেশদা, তুমি কি, মানুষের চামড়া তো তোমার নেই, বোধ করি পশুর ছালও তোমার গায়ে নেই, নইলে এত বড় মিথ্যে তুমি বলো কেমন করে? রমেশবাবু দৃপ্ত স্বরে কহিলেন, এর মিথ্যে কোনখানটা শুনি? কোনখানটা? এর সবটাই মিথ্যে নয় কি? এ সম্বন্ধ কে করেছিল? না আমি না তিনি, কেউই তো কিছু জানতুম না, তোমরাই একদিন হঠাৎ বললে। 2 মিনিট থামিয়া অভয়া আবার বলিল, তোমরাই বললে প্রভাত আমাকে চায়। আমি ভাবলুম হয়তো বা সত্যি, কিন্তু তা তো না, গোড়া থেকেই তোমরা মিথ্যে বলেছ। তোমাদের কথার মধ্যে যদি এতটুকু সত্য থাকতো, তিনি কখনোই লিখতেন না। বলিয়া অভয়া ড্রয়ার খুলিয়া একখানা পত্রের কতকাংশ রমেশবাবুর সামনে মেলিয়া ধরিল। রমেশবাবু জ্বলন্ত দৃষ্টিতে সেটুকু পড়িয়া ফেলিলেন। আমি জানি না ভগ্নী, ইহা সত্য কিনা। যদি সত্য হয়, আমি অন্তরে কত যে বেদনা পাচ্ছি তার কি বলবো। কিন্তু অভয়া, কোনো প্রলোভনেই যে আমি স্বদেশের আহ্বান উপেক্ষা করতে পারছি না। সর্বসময়েই আমার মনে হয় দুঃখ দৈন্য প্রপীড়িত স্বদেশ আমার, তার প্রত্যেক সন্তানেরই মুখ চেয়ে করুণ নয়নে দীর্ঘশ্বাস ফেলছেন। রমেশ আমাকে পুনঃ পুনঃ পত্র লিখছে, তুমি শীঘ্র কলকাতা আসবে। তাও আমি জানি অভয়া, রমেশ এসবও আমাকে লিখেছে। সে তোমার ওখানে কাজকর্মে ব্যস্ত থাকবে, আসতে পারবে না। ভবিষ্যতে বিষয়াশয় সেই দেখবে, এসবও লিখেছে। তোমাকে কলকাতায় রেখে সে ফিরে যাবে, আর তুমি না যাওয়া পর্যন্ত আমি যাতে কোথাও না যাই, বিশেষ করে সে অনুরোধও করেছে। কিন্তু আমি তার আগেই কলকাতা ত্যাগ করব। তুমি আমাকে মাপ করো। রমেশবাবু পত্রপাঠ শেষ করিবা মাত্র অভয়া জিজ্ঞাসিল, কি মনে হয়? রমেশ কহিলেন, আমাদের দলে অন্য ব্রাহ্ম সুপাত্রের অভাব কি অভয়া? দল শুনিয়া অভয়ার গা জ্বলিয়া গেল, কিন্তু সে সহজ সুরেই কহিল, আর আমি কিছুই বলবো না, তুমি মাসিমাকে ওই কথাই জানিও। বলিয়া সে কোনো দিকে দৃকপাত না করিয়াই চলিয়া গেল। নিখিল রাত্রে আহার করিতে বসিলে সৌদামিনী বলিলেন, হ্যাঁ রে, অভয়া মত বদলেছে, শুনলুম সে তোররাই বহাল রেখেছে। নিখিল বলিল, হ্যাঁ মা। সৌদামিনী বলিলেন, সে আমি আগেই জানতুম, সে কি তেমন মেয়ে? ছেলে কোনো কথা কহে না দেখিয়া অবশেষে কালই যাহাতে বিশ্বেশ্বরের উদ্দেশ্যে রওনা হইতে পারেন, নিখিলকে সেই অনুরোধ করিলেন। নিখিল নীরবে সম্মতি জ্ঞাপন করিয়া অব্যাহতি পাইল। পরদিন মধ্যাহ্নের পূর্বেই সৌদামিনী আহার করিতে বসিয়াছেন, অভয়া আসিয়া বসিল। বলিল, আমি খেয়ে আসিনি মা। সৌদামিনী ব্যস্ত হইয়া পড়িলেন। পাচককে ডাকিতেই অভয়া বলিল, ঠাকুরের রান্না তো খেতে আসিনি মা, তোমার প্রসাদ খাবো বলে ছুটে এলুম। সৌদামিনী বলিলেন, আর মা, আমি মা অন্নপূর্ণার রাজ্যে চললুম, যদি তার প্রসাদ দুটি পাই। অভয়া বলিলেন, আমি ছুলে কি তোমার খাওয়া নষ্ট হবে মা? সৌদামিনী বলিলেন, সে কি কথা মা, তুমি ছুলে খাওয়া নষ্ট হবে কেন? অভয়া সৌদামিনীর চরণদ্বয়ের উপর মাথা রাখিয়া বলিল, দাও মা, তোমার পাতের দুটি প্রসাদ দাও, অনেক দিন পাতে খাইনি। সৌদামিনী অন্যের অংশ তুলিয়া দিতে দিতে ভাবিলেন, এই সময় অন্ধ নিখিল একবার আসিয়া পড়িলে তবেই তাহার চোখ খুলিয়া যাইত। যাহারা বিশ্বাস করেন না প্রিয়জনের স্মরণে প্রিয়জন তাহা জানিতে পারে, অথবা নাম করিলে সে বিষম খায়, তাহাদের বলিয়া দেওয়া কর্তব্য ইহাও অসম্ভব নহে। সৌদামিনীর স্মরণ মাত্রেই নিখিল আসিয়া ডাকিল, মা,
সৌদামিনী ব্যতিব্যস্ত হইয়া কহিলেন, ও নিখিল, আমার অভয়া এসেছে যে। এসেছে? নিখিলের মুখে এই সাধারণ এসেছে শুনিয়াই সৌদামিনীর চিত্ত জ্বলিয়া উঠিল। তিনি অসহিষ্ণুভাবে বলিলেন, হ্যাঁ গো, এসেছে। সে তোমার খানা বাড়ির রেওত নয় যে এসেছে বললেই মিটে গেল। আমি যে তাকে নিমন্ত্রণ করে এসেছি মা, বলিয়া নিখিল হাসিতে হাসিতে চলিয়া গেল। দ্বারপ্রান্তে আর দুইটি সলজ্জ চোখের ছায়া তাহার চিত্তাকাশে ধ্রুবতারার মতো ফুটিয়া উঠিল। সৌদামিনী ঘরের দিকে চাহিতেই অভয়া লজ্জায় মাটিতে মিশিয়া গিয়াছিল। বহুদিন পৃথিবীতে বাস করার অভিজ্ঞতা এই দুইটি তরুণ তরুণীর অপেক্ষা সৌদামিনীর অনেকাংশেই বেশি ছিল। তিনি দুই হাতে অভয়াকে জড়াইয়া ধরিলেন, বারবার তাহার মুখচুম্বন করিয়া বলিলেন, আয় মা অভয়া, আমার সংসারে অভয় দিতে একমাত্র তুইই পারবি। বাবা বিশ্বেশ্বরের বেদিতে সকাল সন্ধ্যা মাথা ঠুকিয়া অন্নপূর্ণা রাজ্যে বাস করিবার উৎসাহ সৌদামিনীর একেবারেই দেখা গেল না। কাশীবাস করিবার মতো বয়স তাহার হয় নাই বলিলে তিনি যথেষ্ট উষ্ণ হইয়া উঠিতেন। তবে তাহার পুত্র পুত্রবধূকে সংসারে সুপ্রতিষ্ঠিত না করিয়াই বা তিনি বাহির হন কি করিয়া? বাড়িতে বসিয়াই তিনি এই বলিয়া প্রত্যহ বিশ্বেশ্বরকে ডাকিতে লাগিলেন, হে বাবা, এইবার একটি সোনার চাঁদ কোলে দাও, দেখে ইহজন্মের স্বাদ পূর্ণ করি। বিশ্বেশ্বর যেখানেই থাকুন, সৌদামিনীর প্রার্থনা বিফল হইবে না বলিয়াই আমাদের বিশ্বাস, এবং ইহাও আমরা স্থির জানি। রমেশবাবুর দল হইতে বিচ্ছিন্ন হইয়া পড়ায় রমেশবাবুর অভিসম্পাদগুলি সৌদামিনীর বিশ্বেশ্বর ভক্তির জোরেই বিষহীন বিষধরের মতোই নিষ্ফল হইয়া পড়িবে। অভয়ের কোনো ক্ষতিই করিতে পারিবে না, এবং অতি বড় বিস্ময়ের কথা হইলেও ইহা একান্ত সত্য যে রমেশবাবু প্রভাত প্রদত্ত পুষ্পমাল্য একগাছি বহন করিয়া সোনাগাঁয় আসিয়া চাকুরি স্বীকার করিলেন। বাজিতপুরে নয়, সোনাগাঁয়ে। নিখিল তাহার হাতে সমস্ত ভার অর্পণ করিয়া কহিল, রমেশদা, বেশি দিন নয়, বছর দুই আমাদের ছুটি। রমেশবাবু তাহাতেই রাজি হইলেন এবং প্রভাতের লেখা পত্রখানি অভয়ার হাতে দিয়া কাজের বাড়ির কাজকর্মে মিশিয়া গেলেন। প্রভাত লিখিয়াছিলেন, অভয়া, তোমার নিঃস্ব ভ্রাতা দেশের গাছের কয়েকটি ফুলের মালা গাঁথিয়া এই শুভ দিনে তাহার শুভেচ্ছা প্রেরণ করিতেছে। শুনিয়াছি সে দেশের রানী তুমি। বউরানীকে কত লোকে কত হীরা মুক্তা যৌতুক দিবে, কিন্তু আমার যে আর কিছুই নাই বোন। অম্লা নেই পুষ্পমাল্য কি তোমার কণ্ঠে শোভা পাইবে না? প্রভাত। আমরা স্বচক্ষে দেখিয়াছি সে রাত্রে নিরাভরণা অভয়ার কণ্ঠে সেই অম্লান পুষ্পমাল্যই একমাত্র হীরক হাড়ের মতো জ্বলিয়াছিল। শেষ হলো আমাদের আজকের গল্প। গল্প পাঠে এবং বিভিন্ন চরিত্রে আমি তৃষিতা। গল্পটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। খুব তাড়াতাড়ি নতুন একটি গল্প নিয়ে ফিরে আসব। সকলে ভালো থাকুন, শুনতে থাকুন গল্পের ঝুলি।